সুনীল গঙ্গোপাধ্যায় লিখেছিলেন, বয়স এমন পাকডণ্ডী যখন তখন হোঁচট। তৃণমূল দলটার বয়স অবশ্য সেই অর্থে বেশি নয়, মাত্র 28 বছর, কিন্তু তাতেই পুরসভা থেকে বিধানসভা হয়ে সংসদ একের পর এক বড় বড় হোঁচটকে কার্যত অস্তিত্বের সংকটের মুখে দাঁড়িয়ে এ রাজ্যের সদ্য প্রাক্তন শাসক দল। আর সেই নিয়েই প্রথম প্রশ্ন। হাতছাড়া হচ্ছে একের পর এক পুরসভা পঞ্চায়েত। বাংলায় বিদ্রোহ বিধায়কদের, দিল্লিতে বিদ্রোহের প্রস্তুতি নিচ্ছেন সাংসদরাও। অন্যদিকে পরপর দলের পদ ছাড়ছেন নেতারা। কালীঘাট তৃণমূলের সংখ্যালঘু হয়ে যাওয়া এখন কি শুধু সময়ের অপেক্ষা? দ্বিতীয় প্রশ্ন। ভয় যদি সংক্রামক হয় তাহলে সাহসও সংক্রামক। এবার সংসদীয় দলে ফাটল ধরানোর ইঙ্গিত ঋতব্রত। একই জিনিস হতে চলেছে লোকসভায়। কয়েকজন সাংসদ বলছেন তারা প্রস্তুত, দাবি সুখেন্দু শেখর রায়। তবে কি সোমবার ইন্ডি জোটের বৈঠকের দিনই ভেঙে যাবে তৃণমূলের সংসদীয় দল? তৃতীয় প্রশ্ন। মেয়র পদ ছাড়লেন ববি হাকিম, বললেন নিধিরাম সর্দার হয়ে চেয়ারে থাকতে চাই না। গতকাল ইস্তফা দিয়েছেন বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তীও। সামনেই বর্ষা, পরপর পদত্যাগে অনিশ্চিত হয়ে পড়বে নাগরিক পরিষেবা। চতুর্থ প্রশ্ন। একেই বলে উলট পুরাণ। পালা বদলের 1 মাসের মধ্যেই মেখলিগঞ্জের পুরপ্রধান সহ 6 জন তৃণমূল কাউন্সিলর গেলেন কংগ্রেসে। ঝালদা পুরসভা থেকে সাগরদিঘি বিধানসভা, একের পর এক দল ভাঙানোর মধুর প্রতিশোধে শুরুটা হলো এই মেখলিগঞ্জ দিয়ে। পঞ্চম প্রশ্ন। তোলাবাজি, যৌন নিগ্রহ থেকে খুনের চেষ্টা, পাহাড় প্রমাণ অভিযোগে গ্রেফতার স্বরূপ বিশ্বাস। পরপর মুখ খুলছেন ভুক্তভোগীরা। আজ তালা ভেঙে সুরুচি সঙ্গে দখল নিল বিক্ষোভকারীরা। নিউ আলিপুর থেকে টালিগঞ্জ, অবশেষে পতন হলো বিশ্বাস ব্রাদার্সের সাম্রাজ্যে। তবে শুরুতেই দেখাবো, একদিকে মেয়র পদ ছাড়লেন ববি হাকিম, অন্যদিকে তৃণমূলের দিল্লির টিমেও বড় সড় ভাঙনের ইঙ্গিত একেবারে স্পষ্ট। দেখুন। বিধানসভায় তৃণমূলের হ্রাস আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতের বাইরে চলে গেছে। ছোট লালবাড়িতেও তৃণমূল শেষের পথে। শুক্রবার কলকাতা পুরসভার মেয়র পদ থেকে পদত্যাগ করলেন ফিরহাদ হাকিম। বৃহস্পতিবার বিধাননগরের মেয়র পদ থেকে ইস্তফা দিয়েছেন কৃষ্ণা চক্রবর্তী। আর এবার ভাঙতে চলেছে তৃণমূলের সংসদীয় দলও। অর্থাৎ সংকটে জর্জরিত মমতা বন্দ্যোপাধ্যায়, কার্যত অস্তিত্বের সংকট। সংখ্যাগরিষ্ঠ সাংসদ বিধায়ক কেউ কথা শুনতে নারাজ। প্রতি মুহূর্তে বাড়ছে বিদ্রোহীদের সংখ্যা। তৃণমূল কংগ্রেস এখন অতীত। আপাতত 58 সই হয়েছে, 2 জন বাইরে আছেন, 60, এরপর আরও বাড়তে থাকবে। কিছু তো সুবিধাবাদী, গিরগিটি, রং বদলু, ধান্দাবাজ কেউ থাকতে পারে, আমি বলতে পারবো না। আমি ঠিক করেছি যে আমি আজকে রেজিগনেশন দিচ্ছি। গেঞ্জি লুঙ্গির হাত থেকে পুরসভা বাজে। পশ্চিমবঙ্গ থেকে দিল্লি, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এখন চারদিক থেকে আসছে দুঃসংবাদ। এত দ্রুত যে বিধানসভাতে 60 জন এমএলএ চলে যাবেন, এটা আমি কখনো কিন্তু দেখিনি। এটা খুব তাড়াতাড়ি ঘটতে চলেছে। লোকসভাতেও ফোন আসছে, তৃণমূল থেকে আসছে। শুক্রবার কলকাতা পুরসভার মেয়র পদ থেকে পদত্যাগ করলেন ফিরহাদ হাকিম। আমি নিজে যখন মেয়র ছিলাম দাপুটের সাথে চালিয়েছি, নিজেই পৌরমন্ত্রী, নিজেই মেয়র। এখন সেটা সম্ভব হচ্ছে না, তাই সেই চেয়ারটাকে আমি অবমাননা করতে পারি না, সেই চেয়ারের সম্মানহানি করতে পারি না। চেয়ার ধরে বসে রইলাম, তাই আমি ঠিক করেছি যে আমি আজকে রেজিগনেশন দিচ্ছি। ববিদা এই মুহূর্তে তিনি ঢুকছেন মালা রায়ের ঘরে, চেয়ারপারসন মালা রায়। তিনি যদিও নেই এই মুহূর্তে, কিন্তু তার এই যে পদত্যাগ সেটি কিন্তু তিনি সেখান থেকে রিসিভ করিয়ে নেবেন, এমনটাই কিন্তু আমরা জানতে পাচ্ছি। আপনি বলুন, আপনি 58 না আপনি ওই 18 দলে আছেন? আপনি 58 আছেন না 28 আছেন? ডিম যাতে না খেতে হয় তার জন্য একটা এসকেপ রুট, পালিয়ে যাওয়ার পথ। প্রেসারে উনি এই পদত্যাগ করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাগান আজ ছারখার। মতাদর্শহীন একটা দল শুধুমাত্র সিন্ডিকেট, কাটমানি, লুট, চুরি এবং নানা রকম মহিলাদের প্রতি অশ্লীলতা এর উপর ভিত্তি করে দাঁড়িয়েছিল। আজকে যখন দলটা হেরে গেল, তখন প্রত্যেকটি লোক পালাতে চাইবে এই দল ছেড়ে। সুপ্রশাসন যদি মোটামুটিও দিতেন, মানুষের এই জনরোষ আছড়ে পড়তো না। চুরচুর হয়ে দলটা ভেঙে যাওয়ার মুখে, এবং সেটাই এর ভবিতব্য, সেটাই হতে চলেছে। সূত্রের খবর, শুক্রবার কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির বৈঠকে ওঠে মেয়র পদ থেকে ফিরহাদ হাকিমের ইস্তফা প্রসঙ্গ। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কলকাতা পুরসভায় কাজ করতে পারছিলেন না ববি, তাই তিনি ইস্তফা দিয়েছেন।
দলের সম্মানজনক পদে রাখা হবে ববিকে। অনির্বাণ বিশ্বাস, বিজেন্দ্র সিংহ ও কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ। মাত্র 1 মাস আগে যে দলটা শুধু শাসন ক্ষমতায় ছিল তাই নয়, কার্যত হাতে মাথা কাটত, ঘোষণা করেছিল যে 4 তারিখ 12টার পর ডিজে বাজবে, তার কয়েক সপ্তাহ পরেই সেই দলটাকে কি ইতিহাসের পাতায় খুঁজতে হবে? প্রথমে ভেঙে চুরমার হলো বিধানসভায় তৃণমূলের পরিষদীয় দল, আর এবার নীলবাড়ির লড়াইয়ে গোহারান হারার 1 মাসের মাথায় ছোট লালবাড়িতে কার্যত তৃণমূল শাসনের অবসান ঘটল। মেয়রের পদ ছাড়লেন ফিরহাদ হাকিম, গতকাল পদত্যাগ করেছেন বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী। জেলায় জেলায় তৃণমূল পরিচালিত পুরসভাগুলো একটা একটা করে ভেঙে খান খান হয়ে যাচ্ছে। কিন্তু এই যাবতীয় ঝড়ঝাপটার থেকেও অনেক বড় যে বিপর্যয়টা তৃণমূলের ভাগ্যে ঘনাচ্ছে, সেটার এপিসেন্টার কিন্তু হতে চলেছে দেশের রাজধানী। শোনা যাচ্ছে 13 জন তৃণমূল সাংসদ নাকি হারের পর নিজেরাই বিজেপির সঙ্গে যোগাযোগ করেছিলেন। তারপর দুপক্ষের যোগাযোগের ঘনঘটা এবং উৎসাহ দুপক্ষেই কিন্তু বাড়ে। এখন সেই সংখ্যা 20 ছাড়াতে চলেছে বলে অপারেশন লোটাসের এই নতুন পর্বের যারা কুশীলব তারা দাবি করছেন। আজ আমার প্রথম বক্তা বিশ্বনাথ চক্রবর্তী। আগের দিন বিশ্বনাথ দা এই অনুষ্ঠানেই বিদ্রোহী সাংসদদের সংখ্যা 22 বলেছিলেন, কিন্তু বিধানসভা থেকে পুরসভা হয়ে সংসদ, জনপ্রতিনিধিত্বের সর্বস্তরে হালটা যদি এই রকম হয়, তাহলে তো কালীঘাট তৃণমূলকে কয়েকদিন পর দূরবীনে খুঁজতে হবে। বিশ্বনাথ দা একেবারেই সঠিকভাবে বলেছেন যে দূরবীন দিয়ে খুঁজতে হবে। তার কারণটা হলো আজকেও সারাদিন দিল্লিতে কিন্তু পার্লামেন্টারি কমিটি বাইরে, অর্থাৎ মানে কালীঘাটপন্থী মানে সাংসদের বাইরে ইতিমধ্যেই কিন্তু নানা স্তরে মিটিং হচ্ছে, বিজেপি নেতৃত্বের সাথে মিটিং হচ্ছে। এবং ছোট্ট দর্শকদের দিয়ে আজ সকালেই শ্রমিক ভট্টাচার্যের প্রথম মিটিং ছিল তৃণমূল সাংসদ পার্থ ভৌমিকের সঙ্গে। মানে এরা সারাদিন, আমি বলছি সারাদিনই আজকে হয়েছে। ফলে সুমনদা, যেভাবে আপনি বিধানসভা বিভাজন দেখেছেন এবং কালীঘাটের থেকে রাস্তা পুরোপুরি বিদ্রোহীরা নিয়ে নিয়েছে, ফলে আমি কিন্তু পরিষ্কার আপনাকে বলছি, এর আগের দিনও স্টুডিওতে বলেছি যে সংসদীয় যে কমিটি তৃণমূলের আছে, যেটার নেতা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর অল্প সময়ের জন্য নেতা থাকবেন, মানে তার থেকে নেতৃত্বটা কিন্তু চলে যাবে বিদ্রোহীদের হাতে। এবং একইভাবে আমি আপনাকে বলছি সুখেন্দু শেখর রায় কিন্তু রাজ্যসভার হবেন, মানে লিডার হবেন। এবং এটা খুব পরিষ্কার আপনাকে বলছি যে 22 জনেরই সংখ্যা আমি আজকেও আবার আরেকবার ঝালাই করে নিলাম, তাতে 22 জনের সংখ্যাই আমি পাচ্ছি। পরিষ্কার বিধানসভায় যেরকম বিভাজন হয়েছে একইভাবে লোকসভার মধ্যে বিভাজন হবে এবং ডেফিনেটলি তার লাভবান বিজেপি হবে। কারণ আপনি জানেন যে বিজেপি 240টা আসন, একদিকে জেডিইউ আরেকদিকে ইয়ে আছে, মানে আপনার গিয়ে পিডিপি আছে। ফলে সেইখানে যদি আমার অতিরিক্ত 22টা সিট আসে, মানে এবং বিজেপির সাথে যোগ দিন বা বাইরে থাকুন, ভোটটা তো বিজেপির পক্ষেই যাবে, একদম নিয়ন্ত্রিত বিজেপি। এবং শুধু তাই নয় সুমনদা, একটার পর একটা বিল যেটা বিজেপির রাজনৈতিক এজেন্ডার মধ্যে পড়ে, সেই বিলগুলো যদি তারা পাস করিয়ে নিতে পারেন, তাহলে সেইটার লাভটা কেন বিজেপি ছাড়বে? ফলে সেই জায়গা থেকে কিন্তু আমি বলছি যে সিরিয়াস লেভেলে এফোর্ট কিন্তু মানে অমিত শাহর মতন লোকরাও কিন্তু দিচ্ছেন, যাতে করে এই বিভাজনটা খুব স্পষ্টভাবে হয় এবং পরিষ্কার অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভার নেতা আর কিন্তু সময়ের কিছু সময়ের জন্য থাকবেন। এইবার আপনাকে আরেকটা জিনিস বলতে চাই, সেটা হলো যে দেখুন দলটা তো ভাঙছে, কিন্তু এই একই সাথে যে প্রশ্নটা আসছে যে এই দলের তো বিরাট সম্পদ আছে, মানে আপনি তো দেখছেন কি এমএলএ ভেঙে গেছে, মানে মমতা বন্দ্যোপাধ্যায় হাতছাড়া হয়ে গেছে, এমপিরা ভেঙে যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় হাতছাড়া হয়ে যাচ্ছে, মানে মূল তৃণমূল হচ্ছে বিদ্রোহীরা। এবার আপনি যদি কমিউনিস্ট পার্টির বিভাজন দেখে থাকেন, সিপিএ এই থেকে যখন সিপিএম ভাঙে, সম্পদ এবং পার্টির অফিস নিয়ে একটা বিরাট লড়াই হয়েছিল। মনে রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী বন্ডে আমার যা এখনো প্রায় 1600 কোটি টাকা, সেটা বোধহয় সুদ টুদ নিয়ে এখন প্রায় 1800 কোটি টাকা দাঁড়িয়েছে। তাহলে এই প্রশ্নটা কিন্তু আসবে যে 1600 কোটি টাকার তাহলে মানে মূল যারা তৃণমূলী, মানে যারা প্রকৃত অর্থে তৃণমূলী বলে দাবি করছেন, যাদের কাছে সংখ্যাটা আছে বিধানসভায় বা লোকসভায়, তারা কি তাহলে 1600 কোটি টাকার মানে ভাগদারি পাবেন? আর যে পার্টি অফিসগুলো আছে, সেই পার্টি অফিসের দখল কার হাতে থাকবে? ফলে এটা একটা কিন্তু লড়াইয়ের জায়গা এবং স্টুডিওতে আলোচনার জায়গা হবে। কিন্তু আমি ববি হাকিম নিয়ে তুলতে চাই যে মেয়রের চেয়ারে সম্মান রাখার প্রশ্নে উনি নাকি পদত্যাগ করলেন। আপনি ভুলে গেলেন কেন ববি হাকিম? যখন মেয়রের পদে আপনি ছিলেন তখন বারবার আমরা প্রশ্ন তুলেছি যে আপনি একজন পূর্ণমন্ত্রী আছেন, একজন ফুল টাইম মেয়র পশ্চিমবাংলা কলকাতা কর্পোরেশন কেন পাবে না?
এটা যেমন আমরা প্রশ্ন তুলেছি, একইভাবে প্রশ্ন তুলেছি যে দিনের পর দিন পূর্ব কলকাতার জলাজমি যখন বুঝিয়ে বেআইনি নির্মাণগুলো হয়েছিল তখন মেয়রের পদটা কি খুব সম্মানের ছিল? যে পদে সুভাষচন্দ্র বোস থেকে শুরু করে চিত্তরঞ্জন দাসরা বসেছিলেন, সেই পদটাতে যখন দিনের পর দিন কলকাতা কর্পোরেশনের দুর্নীতিগুলো বেরিয়ে এসেছিল, সেটা কি খুব সম্মানের ছিল? আপনি কি সম্মান রক্ষা করতে পেরেছিলেন সেই পদের? আমরা প্রশ্ন তুলেছি যে দিনের পর দিন যখন আমরা দেখেছি একটার পর একটা আগুন, একটার পরে অগ্নিকাণ্ডে লোক মারা যাচ্ছে কলকাতা কর্পোরেশনের গাফিলতির জন্য, সে তখন আপনার সম্মান মনে হয়নি? তখন আপনার পদের সম্মান মনে হয়নি? আপনার সম্মান কোথায় ছিল যেদিন আপনি বলেছিলেন দাওয়াতে ইসলামের কথা? আপনার সম্মান সেদিন কোথায় ছিল? এই পদের সম্মান আপনি কি করে রক্ষা করেছেন? যে পদে চিত্তরঞ্জন দাসের মতন একটা সেকুলার ভাবনার মানুষ ছিল, আপনি সেখানে মেয়র, যেটা 24 ঘন্টার একটা পদ, সেই পদে থেকে আপনি কি করে বলেছিলেন যে মুসলিম যারা নন, যারা জন্মগ্রহণ করেছেন মুসলিম না হয়ে, তারা দুর্ভাগা, তাদেরকে ইসলামিক পদ্ধতির মধ্য দিয়ে এনে দিয়ে সৌভাগ্যে আনতে হবে? আমাদের আপনি কি করে দুর্ভাগ্য করে ভাগা বলেছিলেন? একটা মেজরিটি মানুষকে কি করে দিনের পর দিন দুর্ভাগা বলেছেন আপনি? আপনার দল কেন ব্যবস্থা নেয়নি? এবং একইভাবে বলতে চাই, যেদিন মিনি পাকিস্তানকে বলেছিলেন, অর্থাৎ কিরিরপুরকে মিনি পাকিস্তান বলেছিলেন, আমাদের দেশের সার্বভৌমিকতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এবং আমি বলতে চাই যে আজকের যে দুরবস্থা, কলকাতা কর্পোরেশনের দুর্নীতির যে দুরবস্থা, তার যদি ববি হাকিম একটা পার্ট হয়, কিন্তু মাথায় দিনের পর দিন প্রশ্রয় দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। দিনের পর দিন এই প্রশ্রয় মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। যখন আমরা ফুল টাইম পূর্ণ সময় মেয়র চেয়েছি, উনি পাত্তা দেননি। দিনের পর দিন যখন এই দুর্নীতিগুলো হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত অস্বীকারের রাজনীতি করেছেন। কখনোই তিনি কিন্তু এই দুর্নীতিগুলো নিয়ে স্বীকার করেননি। ফলে আজকে কোনো সম্মান রক্ষা করে কিন্তু ববি হাকিম আপনি পদত্যাগ করেনি, কারণ 4 তারিখে যখন রেজাল্ট বেরিয়েছিল 101টা ওয়ার্ড আপনার বিপক্ষে গিয়েছিল। আপনার সেই দিন 4 তারিখেই বলতে হতো যে কলকাতা কর্পোরেশন এলাকার মানুষ, মেজরিটি মানুষ আমার বিপক্ষে রায় দিয়েছে, ফলে আমি নৈতিক কারণে পদত্যাগ করলাম। সেটা সম্মানের অনেকটা হতো। আজকে 1 মাস পরে আপনি যখন সমস্ত কাদা আপনার গায়ে লেগে গেছে, সমস্ত দলের কাদা লেগে গেছে, পার্টি ভেঙে চুরমার হয়ে গেছে, যখন কালীঘাটের কোনো নিয়ন্ত্রণ নেই, তখন পদত্যাগ করে কোনো সম্মান রক্ষা করতে পারে। কলকাতা পুরসভার মেয়রের পদত্যাগ নিয়ে আমি আলাদা অবশ্যই আলোচনায় আসবো, কিন্তু তার আগে আরেকবার দিল্লির ছবিটা দেখে নেব। এই মুহূর্তে অদ্ভুত অনিশ্চয়তার পরিস্থিতি। কালীঘাট থেকে যখন পরপর ফোন যাচ্ছেন, যারা ফোন ধরছেন তারা কি উত্তর দিচ্ছেন, সব থেকে বড় কথা যে কোথায় আছেন তারা, সেই অবস্থানটা নিয়েই গোটা দিন আজকে একেবারে সংশয় এবং সন্দেহের বাতাবরণ, কালীঘাটেও দিল্লিতেও। দেখুন, ভয়ও সংক্রামক এবং সাহসও সংক্রামক। তো সাহস, হ্যাঁ, দিল্লি থেকে কলকাতার মাত্র 1450 কিলোমিটার ডিস্টেন্স। বিধানসভায় এখন মমতাপন্থী তৃণমূল সংখ্যালঘু। সংখ্যা নিরিখে আসল তৃণমূল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। এবার সংসদেও তৃণমূলের বড়সড় ভাঙন ধরতে চলেছে। তৃণমূল যার হাতে ছিল, সেই তার হাত থেকে তৃণমূলের ফুল চলে গেছে, আর কিছু নেই। দেখুন একটা তৃণমূল থেকে কতগুলো উপদল তৈরি হয়। প্রাক বর্ষার আগেই ভয়াবহ ভাঙন ধরেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে। সংসদে বাদল অধিবেশন শুরুর আগেই ভাঙতে চলেছে তৃণমূলের সংসদীয় দল। বৃহস্পতিবার যে ইঙ্গিত দিয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়। এত দ্রুত যে বিধানসভাতে 60 জন এমএলএ চলে যাবেন, এটা আমি কখনো কিন্তু দেখিনি। এটা খুব তাড়াতাড়ি ঘটতে চলেছে লোকসভাতে। লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে তৃণমূলের বর্তমান সাংসদ সংখ্যা 41। সূত্রের খবর, ইতিমধ্যেই 13 জন তৃণমূল সাংসদ যোগাযোগ করেছেন বিজেপির সঙ্গে। বিদ্রোহী তৃণমূল সাংসদদের সেই সংখ্যাটা বেড়ে হতে পারে 20 বা তারও বেশি। ফোন আসছে তৃণমূল থেকে আসছে, ভোটের আগে এসেছে, ভোটের পরে আসছে। আগামী দিনে তৃণমূল কংগ্রেসকে নিয়ে, দল নিয়ে ইসলামিক হিস্ট্রিতে একটা কোর্স, চ্যাপ্টার থাকবে। অনেক সাংসদ যারা পুরনো ছিলেন তারা যোগাযোগ করেছেন, কেউ হোয়াটসঅ্যাপ করেছেন, SMS করেছেন, তারা জানিয়েছেন তারা খবর নিচ্ছেন এবং ফিরে আসতে চান বলে দিয়েছেন, এসছেন আমাদের কাছে অনেকে। যারা এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে, তারাও বুঝে উঠতে পারছেন না দিল্লিতে কিভাবে ভাঙবে তৃণমূলের সংসদীয় দল, কতজন বিদ্রোহ করবেন আর কে করবেন না। এখন কোনো কিছুই বুঝতে পারছি না, সব হিসেব গুলিয়ে গেছে। 8 তারিখ দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠক, উপস্থিত থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিনে কি তৃণমূলের সাংসদরা তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করবেন? বিজেন্দ্র সিংহ, কৃষ্ণেন্দু অধিকারী ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, ABP আনন্দ।
দেখুন, একটা জিনিস স্পষ্ট যে পরিষদীয় দলের পর এখন তৃণমূলের সংসদীয় দলেও ভাঙন আসন্ন। কিন্তু প্রশ্ন হলো এটা কোন মডেলে হবে, দিল্লি মডেল নাকি বাংলা মডেল? লোকসভায় তৃণমূলের মোট সাংসদ সংখ্যা এই মুহূর্তে 28। তৃণমূলের লোকসভায় সাংসদদের 2/3 যদি বিজেপি নিজেদের দিকে নিতে পারে, তাহলে সংবিধান সংশোধনী বিল বলুন বা মহিলা সংরক্ষণ বিল বলুন পাশ করতে তাদের যে 2/3 সাংসদের সমর্থন দরকার হবে, তার দিকে এক ধাপ তারা এগোতে পারবে। সব থেকে বড় কথা, তৃণমূলের 2/3 বেশি সাংসদ যদি বিজেপিতে যোগ দেয়, তাহলে দলত্যাগ বিরোধী আইনটা এড়ানো যায়। যেভাবে রাঘব চাড্ডার রাজ্যসভার 2/3 বেশি আপ সাংসদকে নিয়ে বেরিয়ে এসে বিজেপিতে যোগ দিয়েছিলেন, এটাই হলো দিল্লি মডেল। আর একটা পথ আছে, সেটা হলো এই বাংলা মডেল। এক্ষেত্রে বিধানসভায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা যেভাবে আমরা এই আসল তৃণমূল বলে বেরিয়ে এসেছেন, সেভাবে লোকসভাতেও কালীঘাট আর ক্যামাক স্ট্রিটকে সরাসরি বুড়ো আঙুল দেখাবেন তৃণমূল সাংসদরা। দেখুন, তৃণমূলে ভাঙন নিয়ে কোনো সংশয় থাকতে পারে না। একমাত্র প্রশ্ন হলো আগামী দিনে তৃণমূলের সংসদীয় দলে ভাঙন ধরলে সেটা কোন মডেলে হবে, বাংলা মডেল নাকি দিল্লি মডেল? বিমল দাদের কোনটা পছন্দ? আচ্ছা, 2024 সালে যখন ভারতীয় জনতা পার্টি 240টা আসন পেল, এইরকম জায়গায় বা আরও বহু চ্যানেলে গোনা শুরু হয়ে গিয়েছিল বিজেপি কদিন টিকবে, এইদিকে জনতা দল ইউনাইটেড টেনে ফেলবে, ওখানে গিয়ে খেয়ে ফেলবে তেলেগু দেশম পার্টি। আচ্ছা, বিগত 2 বছর ধরে নরেন্দ্র মোদীর কার্যকলাপ দেখে কোথাও মনে হচ্ছে হি ইজ আন্ডার প্রেসার? আমি তো দেখতে পাচ্ছি না। উনি যেরকম প্রধানমন্ত্রী হিসেবে কাজ চালিয়ে যাচ্ছিলেন, ঠিক সেই রকম কাজ চালিয়ে যাচ্ছেন। হ্যাঁ, দু একটা সে তো এখনো 2 দিন আগেই রাহুল গান্ধী বলেছেন যে 2 বছরের মধ্যে বিজেপি সরকারের পতন হবে। সেটা উনি প্রায় বলে থাকেন, শুধু রাহুল গান্ধীকে সিরিয়াসলি বোধহয় ওরাও আর আজকাল নেয় না, সেটা অন্য ব্যাপার, সেটা নিয়ে করা, সেটা ওদের ব্যাপার। আমার বক্তব্য, আমার তো দেখে কখনো মনে হয়নি যে মাননীয় প্রধানমন্ত্রী কখনো আন্ডার প্রেসার, তিনি খুব প্রেসারে রয়েছেন। তাই দলটা ঠিকঠাক কাজ করছে, এনডিএ ঠিকমতো কাজ করছে। এমনকি যে বিহারকে নিয়ে এত চিন্তিত ছিল সবাই, সেই বিহারে কিন্তু ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী হয়েছে। সুতরাং এই আলোচনাগুলো না করাই ভালো। এখন তৃণমূল কংগ্রেসের কে দল থেকে বেরিয়ে যাবেন এবং তারা কোন মডেলে তারা কি করবেন, অ্যাবসলিউটলি ওটা তাদের হাতে ছেড়ে দেওয়া ভালো। তার কারণ কেন, কিন্তু তারা আপনাদের সঙ্গে শোনা যাচ্ছে কথা বলেই ঠিক করবেন যে ঋতব্রত মডেল না রাঘব চাড্ডা মডেল। এখন সেই মডেলটা আমি আবার বলছি, মডেল পশ্চিমবাংলায় অনেক পাওয়া যায়, অধিকাংশ মডেলই অপদার্থ। কিছু ভালো মডেল দিল্লির মডেল আছেন, আমি মডেল আবার অতটা বুঝিও না। দিল্লির কিছু মডেল বা বোম্বের মডেলদের ভালো লাগে, এই বাংলার মডেলগুলো আবার একেবারে অপদার্থ। যাই হোক, আমি বলছি কোন মডেল কি করবেন সেটা তৃণমূল দল আসলে একেবারে মডেলের বাইরে চলে গেছে। কারণ একটা দল যখন ঝুরঝুর করে ভেঙে পড়ছে, তখন সেই দলে যে কে কোথায় যাবে সবাই তো বিভ্রান্ত। এই যে একটু আগে কল্যাণ ব্যানার্জির সব কিছু কেমন গুলিয়ে যাচ্ছে, এই প্রথম মনে হলো উনি একদম স্থিতিশীল, মানসিক স্থিতিশীলতা রয়েছে ওনার, কারণ সবসময় উনি ওই পজিশনে থাকেন না। কিন্তু উনি যখন মাথায় কিছু কোথাও একটা কাদা কেউ মেরেছিল, বাপরে বলে উল্টে গেছেন, বাঁ হাতে কিন্তু আবার মোবাইল ফোনটা করছে। মানে এই সমস্ত জোকারগুলোও কিন্তু রাজনীতিতে রয়েছে। আমি ইচ্ছে করেই বলছি, দে আর পলিটিক্যাল জোকার্স। এখন তাদেরও গুলিয়ে গেছে, জোকারদেরও আজকাল গুলোয়, তারা হাসাতেও ভুলে যায়। এখন তৃণমূল কংগ্রেসের এই অবস্থা দাঁড়িয়েছে। ফলে তৃণমূল কংগ্রেস যাচ্ছে, তৃণমূল কংগ্রেস শেষ হয়ে যাচ্ছে। যখন জাহাজ ডোবে তখন জাহাজের ইঁদুরগুলো জলে ঝাঁপায়, তারা জানে জলেও মরবে হয়তো, কিন্তু তারপরে ঝাঁপিয়ে পড়ে, জাহাজে থাকতে চায় না। দীর্ঘদিন ধরে আপনারা লাইভ বোট নিয়ে নাকি রেডি আছেন? আমাদের লাইভ বোট রাখার দরকার নেই। আমাদের বক্তব্য, যে যা করেছে তার ফল তাকে পেতে হবে। এই যে রাস্তাঘাটে দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের দাপুটে কাউন্সিলররা যাচ্ছে, 2-1 করে যাচ্ছে, 2টো করে থাপ্পড় মারছে, বাড়ি চলে যাচ্ছে। এটা যে হবে, এইরকম জায়গায় বহুবার আমরা বলেছি যে তৃণমূল হারবে এবং জনরোষ আছড়ে পড়বে। আবার আমি বলছি, কিন্তু প্রশাসনের দায়িত্ব জনরোষকে অবশ্যই। আমি আবার বলছি, আমরা যদি 4 তারিখে একবার বলতাম যে বদলা নেব, তাহলে কিন্তু তৃণমূল বলে কিচ্ছু থাকতে না, পশ্চিমবঙ্গে ভয়ঙ্কর কিছু ঘটে যেত। কিন্তু আবার বলছি, আমাদেরও না শক্তির সীমা পরিসীমা আছে। আমরা বহুবার চেষ্টা করেছি, বহু জায়গায় বিজেপি কর্মীরা মার খেয়ে ফিরে এসছে, থামাতে গিয়ে বলে দৌড় মশাই জানতো আমাদের মেরেছে, আমরা পিটবো। বহু কষ্টে তাও থামানো হচ্ছে, অনেকে অ্যারেস্ট করানো হয়েছে, বিজেপি কর্মীরা অ্যারেস্ট হয়েছে মারপিট করতে গিয়ে। এইটা তৃণমূলের বা অন্য দলের শেখা উচিত যে আজকে একটা অন্য ধরনের রাজনৈতিক সংস্কৃতি আমরা করতে চাইছি। যারা দিল্লিতে গেছেন বা যারা বিধানসভায় সদস্য হয়েছেন, আচ্ছা এই তৃণমূল দলে কি কেউ আদর্শ নিয়ে গেছে? প্রত্যেকেরই কোনো না কোনো এক ধরনের সুবিধাবাদী নীতি নিয়ে চলেছে। আমাকে এমএলএ এমপি হতে হবে, আমাকে পুরসভার কাউন্সিলর হতে হবে, আমাকে পঞ্চায়েতের মেম্বার হতে হবে,
তাতে আমার এত কামাই হবে এবং তার জন্য বিরোধীদের মাথা তুলতে দেব না। এই গোটা মডেলটা, এই মডেল বলছিলাম না, এই এন্টায়ার যে প্রশাসন এবং দলের মডেলটা ফ্রেম যিনি করেছিলেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। অনেকে ঠিক, কিন্তু তার ফ্রেম করা মডেল থেকে আপনি মানে নাট এবং বোল্টস গুলো নিয়ে নিজেদের রত্তা সাজাবেন না তো, আশঙ্কা সেইখানে। গুলো মরচে ধরে গেছে, ভেঙে পড়ে যাবে। এখন ধরা যাক কাঠ ভাসছে, কিছু কাঠ তুলে এনে তীরে রাখলাম, সে তো হয় অনেক সময়, আমরাও তো ছোটবেলায় কেউ মূর্তি ফেলে দিয়েছে, মূর্তিটাকে তুলে এনে রাখতাম, কোন ক্রমে রাখলাম, এগুলোও তো হতে পারে। ফলে আমি কোন ক্রমে বিমলদা রাখার চেষ্টা করছে, না, কিন্তু তাতে আমি সংখ্যার লাভ, আবার বলছি, একমাত্র আপনাদের, সব দিক থেকে লাভ আপনাদের। যদি আমাদের লাভ করে, আমি কি বলবো ভাই লাভ করো না, আমি হাত জোড় করছি। আমরা শুধু একটাই বলেছি দলের সবাইকে, দয়া করে এই তৃণমূলগুলোকে দলে ঢুকিও না। এখন কেউ যদি আমাকে বলে আমি আপনাকে ভোট দেবো, আচ্ছা আমরা আটকাতে পারি সেটা? আমাদের পক্ষে সেটা সম্ভব নাকি? আমাদের সম্ভব না। তাহলে বিমলদা বলছেন সেই মূর্তিগুলো জাগ্রত মূর্তি। এবার জাগ্রত ঘুমন্ত মূর্তির মধ্যিখানে আমি উইথ আ ভেরি সিরিয়াস নোট দেখাবো আবার আমার সেই পুরনো প্রশ্ন, কোন মডেল? ঋতব্রত মডেল নাকি রাঘব চাড্ডা মডেল? দেখুন তো। তৃণমূল এখন ভেঙে খান খান, নকল বুঁদির গড়ে এখন কার্যত একা মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভার রাশ হাতের বাইরে চলে গেছে। আমরা তো তৃণমূল কংগ্রেসের লেজিসলেটিভ পার্টি, আমরা চাই মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের প্রধান পরামর্শদাতা হিসেবে থাকুন। বলতে বাধ্য হচ্ছি, প্রত্যেকটা যারা তৃণমূল থেকে জিতেছেন, প্রত্যেকটা লুটেরা রয়েছে, তারা চোর ডাকাতি করেছে, এখন নিজেদের সম্পত্তি, নিজেদের অস্তিত্ব বাঁচানোর লড়াই চলছে। এবার দিল্লিতে ভেঙে টুকরো টুকরো হতে চলেছে তৃণমূলের সংসদীয় দলও। সূত্রের খবর, 13 জন বিদ্রোহী তৃণমূল সাংসদ ইতিমধ্যেই বিজেপির সঙ্গে যোগাযোগ করেছেন। সংখ্যাটা বেড়ে 20 জনও হতে পারে। গত 7 দিনে কোনো তৃণমূল কংগ্রেসের সাংসদের সাথে কথা হয়নি, কিন্তু কাল সকালে হবে না এটা আমি বলছি না। কালকে পরশু যদি কথা হয় সাংসদদের কারোর সঙ্গে, তাহলে বোঝার চেষ্টা করবো যে দিল্লিতে কি হচ্ছে। এখন প্রশ্ন হলো, দিল্লিতে তৃণমূলের এই ভাঙন কোন মডেলে হবে? পশ্চিমবঙ্গের মতো ঋতব্রত মডেলে, নাকি আম আদমি পার্টির মতো রাঘব চাড্ডা মডেলে? এপ্রিলে বিজেপিতে যোগ দেন রাঘব চাড্ডা সহ আম আদমি পার্টির 7 জন রাজ্যসভার সাংসদ। রাজ্যসভায় আম আদমি পার্টির সাংসদ সংখ্যা ছিল 10, তার মধ্যে 7 জন দল ছাড়ায় দলত্যাগ বিরোধী আইন কার্যকর হয়নি। এরপর এই 7 জনই বিজেপিতে যোগ দেন। ফলে রাজ্যসভায় বিজেপির নেতৃত্বাধীন এনডিএর সাংসদ সংখ্যা বেড়ে হয় 145। অর্থাৎ রাজ্যসভায় 2/3 সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় সংখ্যা 163-র আরও কাছাকাছি পৌঁছে যায় এনডিএ শিবির। এখন প্রশ্ন হলো, তৃণমূলের বিদ্রোহী সাংসদরা কি সরাসরি বিজেপিতে যোগ দেবেন, নাকি ঋতব্রত মডেলের মতো নিজেদের আসল তৃণমূল আখ্যা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে সরে যাবেন? এবার এই মুহূর্তে বিজেপির খুবই প্রয়োজন যে সংসদে 2/3 সংখ্যাগরিষ্ঠতা কোনোভাবে অর্জন করা, এবং সেটা হলে কি হবে, এক দেশ এক ভোট এবং আমাদের প্রায় 800-র ওপরে যে সংসদীয় আসন, অর্থাৎ আমাদের সংসদের যে আকার সেটা বেড়ে যাওয়া, এই দুটি তাদের মুখ্য উদ্দেশ্য। একটি মডেল হতে পারে তাদের মধ্যে 20 জন একসঙ্গে বেরিয়ে গেলেন, গিয়ে সরাসরি বিজেপিতে চলে গেলেন, যোগদান করলেন। আরেকটি হতে পারে যে তারা 20 জন ভেঙে আবার একটি নতুন তৃণমূলের সঙ্গে যেরকম ঋতব্রতবাবু করেছেন সেটা করলেন, এবং তারা পরবর্তীকালে দরকার হলে সংসদে বিজেপিকে সমর্থন করলেন। এই সম্ভাবনাটি অত্যন্ত বেশি যে তৃণমূল কংগ্রেসের যে লোকসভার যারা সাংসদ আছেন তারা একটা বড় অংশ ভেঙে বেরোবেন। তৃণমূলের বিদ্রোহী সাংসদরা সরাসরি বিজেপিতে যোগ দিলে কিংবা আলাদা হয়ে মহিলা সংরক্ষণ বিল কিংবা এক দেশ এক ভোটের মতো নরেন্দ্র মোদীর ড্রিম বিলের পক্ষে ভোট দিলে বিজেপির অনেকটাই সুবিধে হবে। ভাঙনটা সময়ের অপেক্ষা, কিন্তু যেটা ভাঙবে সেটা তৃণমূল নতুন একটা মডেল তৈরি করবে, এবং সেই জন্য তারা ভালো তৃণমূল সেজে একটা আলাদা ব্লক করে, যেরকম বিধানসভায় করেছে, নামটা মমতা বন্দ্যোপাধ্যায়ের, কিন্তু কাজটা হচ্ছে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী। লোকসভাতে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ আছেন, এইখানে মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় তিনি নির্বাচিত কেউ ছিলেন না, ফলে সেইখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরাসরি চ্যালেঞ্জ করে যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে বেরিয়ে আসবেন, যেটা কাকলি ঘোষ হতে পারেন বা অন্যান্য কেউ হতে পারেন, সেটা কিন্তু অনেক বেশি চ্যালেঞ্জিং। আমি মনে করছি ভাঙবে, কিন্তু ভেঙে তারা এখনই সরাসরি কোনো দলে যাওয়ার সিদ্ধান্ত নেবে না। তৃণমূলের সংসদীয় দলে ভাঙন নিশ্চিত, কিন্তু কোন মডেলে সেটাই এখন দেখার। এবিপি আনন্দ। দেখুন, কলকাতা পুরসভার মেয়র পদ থেকে ববি হাকিম পদত্যাগ করলেন। পদত্যাগ করে তিনি যে প্রেস কনফারেন্সটা করলেন তাতে একটা ঘটনা বললেন, ঠনঠনিয়ার জলজমা এবং
কলকাতার একসময়ের মেয়র নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে। ঠিক কী বলছেন ববি হাকিম আমি দেখাবো, তার কারণ এই অংশটার সঙ্গে একেবারে সরাসরি এবিপি আনন্দের একটা অনুষ্ঠানের সম্পর্ক রয়েছে। কী রকম আগে দেখব ববি হাকিম ঠিক কী বলেছেন আজ। যে কাজটা করতে পারলাম না, মানে শেষ করতে পারলাম না, কাজটা হচ্ছে, সেটা হচ্ছে আমার একটা ইচ্ছা ছিল জীবনে নেতাজিকে শ্রদ্ধা জানানো। কিভাবে? যখন নেতাজি মেয়র ছিলেন, এটা আমি শুনেছিলাম, আমার এক সাংবাদিক বন্ধু টিভিতে বলছিলেন, তখন খুব জল জমেছিল ঠনঠনিয়াতে। নেতাজি গামবুট পরে হাঁটতে হাঁটতে এখান দিয়ে ঠনঠনিয়া গেছিলেন, সব অফিসাররা গেছিলেন, কোমর অব্দি জল ছিল, সেই জল আজও জমে। সেখানে আমি ঋষিকেশ পার্কে একটা ড্রেনেজ পাম্পিং স্টেশন প্রায় কমপ্লিট, মানে অনেকটা এগিয়ে গেছে, কিন্তু ওটা উদ্বোধন করে আমি ভিত্তিপ্রস্তর করে এসেছিলাম, কিন্তু উদ্বোধন করতে পারলাম না। সেটা নিশ্চিতভাবে আগামী দিনে শেষ হবে এবং নেতাজি যে স্বপ্নটা দেখেছিলেন ঠনঠনিয়াতে আর জল জমবে না, আমিও এখানে থাকবো না, কিন্তু আমার হৃদয়ের শ্রদ্ধা নেতাজির প্রতি থাকবে এবং সেটাই হবে। দেখুন 2021 সালের 14ই ডিসেম্বর কলকাতা পুরভোটের ঠিক আগে একটি যুক্তিতক্ক অনুষ্ঠানে এই বিষয়টা আমি একেবারে ইতিহাস বইয়ের পাতা থেকে অনেক খুঁজে খুঁজে তুলে ধরেছিলাম। ঠিক কী ঘটনাটা দেখুন। এই কলকাতার প্রশাসকদের সদিচ্ছার কিন্তু একাধিক একেবারে কিংবদন্তি হয়ে যাওয়া উদাহরণ আছে। যেমন সেই ভদ্রলোকের কথা, ঘোর বর্ষা, একদিনের ওপর কলকাতায় একটানা বৃষ্টি হয়েই চলেছে, রাস্তাঘাট সমস্ত জলের নিচে। এমন আবহাওয়ার মধ্যে গামবুট পরে কলকাতা পুরসভায় তার অফিসে ভদ্রলোক হাজির হলেন। বাইরে একেবারে আকাশ ভাঙা বৃষ্টি, তার মধ্যেই তিনি শটান হাঁটা লাগালেন ঠনঠনিয়ার দিকে। তাকে ঠনঠনিয়ার দিকে যেতে দেখে পুরসভার ইঞ্জিনিয়ার, অফিসার, কর্মীরাও তার পিছু পিছু রওনা দিলেন। কিছুক্ষণের মধ্যেই ঠনঠনিয়ার জমা জল সরানোর কাজটা একেবারে পুরো দমে শুরু হয়ে গেল। মানুষ সেদিন অন্তত কিছুটা স্বস্তি পেয়েছিলেন ওই নিজে রাস্তায় নেমে কাজ করা মানুষটাকে দেখে। তবে ঠনঠনিয়াকে অবশ্য আজও সম্পূর্ণ জলমুক্ত করা যায়নি। আর মানুষটার নাম অবশ্যই সুভাষচন্দ্র বসু। দেখুন এবার এই মেয়রের পদত্যাগের বিষয়টাকে আমি সম্পূর্ণ অন্য একটা দৃষ্টিকোণ থেকে দেখব। এতে আমাদের করদাতাদের নাগরিক পরিষেবা বিপর্যস্ত হবে না তো? কেরলে বর্ষা কিন্তু ঢুকে গেছে, কলকাতায় খুব বেশি হলে আগামী 7 দিনের মধ্যে বর্ষা ঢুকে যাবে। অফিসিয়াল ডেট হচ্ছে 10 থেকে 12ই জুন। প্রতি বছর এমনিতেই কলকাতার বহু পকেট একেবারে জলমগ্ন হয়, বেশ কয়েকদিন জল থাকে। মেয়রহীন পুরসভায় মানুষের দুর্ভোগ বাড়তেই পারে, অর্থাৎ এই সময়টা খুব ক্রিটিক্যাল, খুব ক্রুশিয়াল। একটু ফ্ল্যাশব্যাকে যাই। 2021 সালের 17ই মে নারদ মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হওয়ার পর ববি হাকিম বলেছিলেন, কলকাতার মানুষকে আমাকে বাঁচাতে দিল না। সেই কলকাতার মানুষকে বাঁচানোর প্রয়োজন তো বর্ষাকালে অত্যন্ত বেশি। একবার দেখে নি ফিরহাদ হাকিম তখন কি বলেছিলেন। কলকাতার মানুষকে আমায় বাঁচাতে দিল না, কলকাতার মানুষকে আমায় বাঁচাতে দিল না, কলকাতার মানুষকে আমায় বাঁচাতে দিল না, কলকাতার মানুষকে আমায় বাঁচাতে দিল না। উল্টো দিকে আবার বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী যখন বলছিলেন বৃহস্পতিবার যে তিনি কাজ করতে পারছেন না, পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেছিলেন যে কাজ করতে না পারলে আমাকে বলতে পারতেন। কি বলেছিলেন এই মুহূর্তে এই রাজ্য সরকারের পুরমন্ত্রী দেখাবো। আমি জানি না, এটা খুবই ইরেসপন্সিবল আমার মনে হয় যে কেন এনারা এখন কদিন বাকি বর্ষাকালে এরকমভাবে রিজাইন করছেন। আমি জানি না বিধাননগরের মেয়র সাহেব কেন বলছেন, মেয়র ম্যাডাম কেন বলছেন যে কাজ করতে পারছেন না। উনি আমাকে বলতে পারতেন, আমি সবাইকে বলেছিলাম যে আমরা সবাই টিম ওয়ার্ক হিসেবে, কারোর কোনো অসুবিধা হবে না। দেখুন এখন বিজেপি বলতেই পারে এবং বলছেও যে নতুন বিজেপি সরকার সবেমাত্র এসেছে, বর্ষায় মানুষের ভোগান্তি হলে সরকারটাই ডিসক্রেডিটেড হবে, সেই জন্য পরিকল্পনা করে পরপর পদত্যাগ। অনির্বাণ কি বলবে? দেখুন এখানে পরিকল্পনা যদি কেউ করে থাকে রাজনৈতিকভাবে ভারতীয় জনতা পার্টি করছেন, কারণ তারা একটা অদ্ভুত ভালো স্ট্র্যাটেজি নিয়েছেন। সেটা মানুষের জন্য খারাপ, তাদের জন্য ভালো, যে তারা গৃহস্থকে বলছেন সজাগ থাকো, চোরকে বলছে চুরি করো, সেরকম অবস্থা। আপনাদের ক্যামেরার সামনে যে শ্রমিকবাবু হন, অগ্নিমিত্রা পাল হন, তারা বলছেন আমরা তো বলিনি, আমরা বলছি না না একদম করবেন না। বাস্তবটা তো সম্পূর্ণ উল্টো।
যে কোনো পুরসভা, কর্পোরেশন ইত্যাদি সেইখানে যারা ধরুন আপনার মানে অ্যাডমিনিস্ট্রেটিভ যে অফিসার্সরা থাকেন তাদের প্রতি ইনস্ট্রাকশনটা হচ্ছে সম্পূর্ণ উল্টো, যে আপনারা আপনাদের মতো করে করুন, কোনোভাবে যে মেয়র হন, কাউন্সিলর হন, চেয়ারম্যান হন, তাদের কোনো কথা আপনাদের শুনতে হবে না, আপনারা সেটাই করবেন যেটা আমরা বলবো। সেই জায়গা থেকে একজন মেয়র, অনির্বাণ, এটা মানতে আমার কোনো অসুবিধা ছিল না যদি কালকে কৃষ্ণা চক্রবর্তী বা আজকে ফিরহাদ হাকিম বলতেন যে এইভাবে আমার গতিরোধ করা হয়েছে, এইভাবে বিজেপি পরিকল্পনা করেছে। দুজনের কেউ সেটা বলেননি। দেখুন, সরাসরি এই নিয়ে একটা বিবৃতির লড়াইতে গিয়ে তাতে তো বাস্তবটা পাল্টাবে না। আমরা এটা বারংবার দেখতেই পাচ্ছি এবং আমরা এই ফিডব্যাক পাচ্ছিও যে ধরুন নির্বাচিত জনপ্রতিনিধি তিনি তো নিজে রাস্তায় নেমে সব কাজ করবেন না, তিনি তার মতো করে যে কাজটা করা সেটা তিনি করবেন, কিন্তু মূল কাজগুলো যারা অফিসার্স থাকেন, যারা এমপ্লয়িজ থাকেন, কর্মী যারা থাকেন, তাদের মাধ্যমে এক্সিকিউট করানো হয়। এবার আপনি এটা মিটিং ডাকতে পারছেন না, আপনি একটা মিটিং ডেকে সেই জায়গা থেকে যেটা কন্ডাক্ট করবেন মিটিংটা সেটা করতে পারছেন না, যে অ্যাডমিনিস্ট্রেটর যারা রয়েছে তারা আপনার কথা শুনছে না। আমরা দেখেছি কেএমসির ক্ষেত্রে যিনি পুরো কমিশনার রয়েছেন তিনি নিজের মতো করে সমস্ত ডিসিশন তার মতো নিচ্ছেন, তার মতো এক্সিকিউট করে যাচ্ছেন। তাহলে এবার আমি মেয়র মানে ফিরহাদ হাকিম মেয়র হিসেবে থেকেই বা কি না থেকেই বা কি, এই যে অসম্মান, এটা তুমি নয়, এটা ফিরহাদ হাকিম বা কৃষ্ণা চক্রবর্তী বললে তো মানে আমি বলছি আমার মানতে অসুবিধা ছিল। আমি একটা ছোট্ট উদাহরণ দিই, তোমার মনে থাকবে। সেটা হচ্ছে তৃণমূল সরকার এসে গেছে, শিলিগুড়ির মেয়র হচ্ছেন অশোক ভট্টাচার্য, বারবার প্রেস কনফারেন্স করতেন যে তৃণমূল সরকার ন্যূনতম আমায় সাহায্য করছে না, এমনকি তৎকালীন পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের ঘরের সামনে একবার ধর্নায়ও বসেছিলেন। আমি বলছি এমন কি মানে রাজনৈতিক সৌজন্য বাড়লো, অথবা এমন কি মানে বুদ্ধের নীতি নিলেন ফিরহাদ হাকিম বা কৃষ্ণা চক্রবর্তী যে তারা এত অসুবিধে হলো কিন্তু প্রেস কনফারেন্স করে সেটা বললেন না মানুষকে? রাজনৈতিক সৌজন্য বাড়া কমার বিষয় নয়। দেখুন, সরাসরি এই বিবৃতির লড়াইতে গেলে সঙ্গে সঙ্গে যে বাড়িতে পুলিশ আসবে না, সঙ্গে সঙ্গে যে সিআইডি আসবে না, সঙ্গে সঙ্গে যে ইডিসিবিআই আসবে না, এটার কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে? আমরা তো স্পষ্টভাবে দেখছি রাজ্যের প্রধান বিরোধী দল এখনো তৃণমূল কংগ্রেস, তারা বলছে বিবৃতির লড়াই যাব না, অসুবিধা সত্ত্বেও সব ছেড়ে দিচ্ছেন। এটা ছেড়ে দেওয়ার প্রশ্ন শুধুমাত্র এই অর্থে নয় যে আমরা ছেড়ে দিলাম, কাজটা যদি করতে না দেয়, একজন মেয়র পদে রইলেন কি, চেয়ারম্যান পদে রইলেন, চেয়ারপারসন পদে রইলেন কি না, যদি কাজটাই করতে না পারবেন তাহলে সেখানে থেকে তার লাভটা কি? দায়টা তার ঘাড়ে চাপবে কিন্তু কাজটা তাকে করতে দেওয়া হবে না। আজকে যে অ্যাডমিনিস্ট্রেটররা বিজেপি সরকারের নির্দেশে কাজ করছেন তারা বুঝে নিন তাদের মতো করে। আজকে যদি জনপ্রতিনিধি, নির্বাচিত জনপ্রতিনিধি, তিনি যদি কাজ করতেই না পারেন তিনি পদে থেকে করবেনটা কি? সেই জায়গা থেকে তারা পদত্যাগ করেছেন। আপনারা কাজ করতে দিচ্ছেন না। একটা কথা বলি, আচ্ছা অনির্বাণ যে এখানে এসে তৃণমূলকে সমর্থন করছে তাতে অনির্বাণের বাড়িতে কবার পুলিশ গেছে আমি এটা বলবে আমাকে? এবং যাবেও না, ও যদি কোনো অপরাধ না করে কোনো পুলিশ যাবার কথা নয়। এরা আসলে ডিম আতঙ্কে ভুগছে। এখন দোকানে কিনতে গেলে ডিম দুরকম ডিম পাওয়া যাচ্ছে, ছোড়ার ডিম আর খাওয়ার ডিম। এখন বেরোলেই তো পাবলিক ডিম নিয়ে তাড়া করছে। আমাদের কতল মানুষকে বাঁচাবো, হাতে পেয়ে ধরা হচ্ছে, মানুষ শুনছে না। বলে যখন এরা আমার বাড়ি গিয়ে মারতো, আমার বাড়ি থেকে তোলা নিত, যখন বাড়ি সারাই করতাম গিয়ে বলতো মাল ছাড়, আমরা পেয়েছি হাতের সুখ করব। কতটা আটকানো যায়? এরা আতঙ্কে ভুগছে। এরা কেউ তার জন্য একবার বলারও এদের হিম্মত নেই যে এই কারণে আমি অসহযোগিতা পাচ্ছি। ভারতীয় জনতা পার্টি প্রত্যেককে বলেছে আমরা পূর্ণ সহযোগিতা করব, কিন্তু তোমাকে কোনো অন্যায় কাজ করতে দেবো না। আর ফিরহাদ হাকিম তিনি বলছেন নেতাজি সুভাষচন্দ্র বসুকে সম্মান দিচ্ছেন। নেতাজি সুভাষচন্দ্র বসুকে সবচেয়ে অসম্মান উনি করেননি, করেছেন মমতা ব্যানার্জি, যেদিন এই ফিরহাদ হাকিমের মতো একটা অপদার্থ লোককে ওইরকম চেয়ারে বসিয়েছিলেন। মমতা ব্যানার্জি করেছেন। এর জবাব ফিরহাদ হাকিম নয়, মমতা ব্যানার্জি দেবেন আগামী দিনে। বিমলদার কথার উত্তরে বলি, বিমলদা একটু আগে রাঘব চাড্ডা মডেল, ঋতব্রত মডেল ইত্যাদি নিয়ে কথা বলছিলেন এবং আমি বলিনি, ওই প্রসঙ্গে বিমলদা কিছু বলছিলেন, দিল্লি মডেল, বোম্বাই মডেল কি সব। একটা জিনিস জেনে রাখবেন সুমনদা, আজকে ভারতীয় জনতা পার্টি তারা রাজনৈতিকভাবে একটা শিখরের জায়গায় রয়েছে, যদিও সেখানেও গণনা কেন্দ্রের কথা আমি আবারও বলবো, 4 মে যা হয়েছিল এটা মানুষের রায়ের প্রতিফলন নয়, কিন্তু আগামী দিনে রাজনৈতিক আসন আমি বলছি 208টা আসন পেয়ে তুমি বলছো মানুষের রায়ের প্রতিফলন নয়। আবারও আপনাকে বলছি, ভোট চুরি গণনা কেন্দ্রে হয়েছে। যদি সৎসাহস, কটা মামলা করেছে তৃণমূল? একটা বলো। বলছি মামলা নিশ্চিতভাবে সুপ্রিম কোর্টে করবার প্রস্তুতি চলছে, সেটা করাও হবে। কিন্তু আমি আপনাকে একটা যুক্তির জায়গা থেকে আপনাকে বলছি, সিসিটিভি গুলো কি কারণে লাগানো হয়েছিল? সরাসরি আমরা অভিযোগ জানাচ্ছি সেইখানে গণনা কেন্দ্রে সেখানে অপরাধ করা হয়েছিল। যদি সিসিটিভি ফুটেজটা তো এমনি লাগানো হয়নি, ফুটেজ প্রকাশ করে দিন না। উদয়নারায়ণপুরে ওই সিসিটিভি ফুটেজে দেখা গেল যে দিনের পর দিন মঞ্চের ওপর থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন বললেন যে সিআরপিএফ জওয়ান এক বৃদ্ধকে খুন করেছে, পলিটিক্যাল ইস্যু হয়ে গেল। জাস্ট সিসিটিভি প্রকাশিত হলো যে বৃদ্ধ ভোট দিতে গিয়ে পড়ে যাচ্ছেন, দৌড়ে এসে সিআরপিএফ জওয়ান বাঁচাচ্ছেন।
ভারতীয় সেনা, ভারতীয় জওয়ানদের এই একটা ছবি, আর একটা ছবি না সিসিটিভি ফুটেজ ছিল বলেই আজকে ফলতায় পুনর্নির্বাচন হলো, যেখানে আমরা দেখলাম সিসিটিভি ফুটেজে দেখা গেল যে একজন একেবারে স্থায়ীভাবে ইভিএম এর সামনে দাঁড়িয়ে আছে, ভোটাররা এসছেন, কার্ড দেখছেন, নাম দেখছেন, সেখানে টিপছেন। সেই জন্যই তো ফলতায় পুনর্নির্বাচন হলো। তবে হ্যাঁ, সিসিটিভি ফুটেজ সমস্ত প্রকাশ্যে রাখা উচিত এবং চক্ষুকর্ণের বিবাদভঞ্জনের জন্য যা যা প্রয়োজন সেটা হোক, কিন্তু মানুষের রায় 4 মে সম্পূর্ণ প্রতিফলিত হয়েছে। কিন্তু এখান থেকে আমি একটু আরেক রাজনীতির কথায় আসবো, অবশ্যই সৌম্যের কাছে আসবো, কিন্তু তার আগে দেখে নেব যে ইন্ডি জোটের এই বৈঠকে ডিএমকে তারা বলে দিল যাব না। কবে হবে সেই বৈঠক? সোমবার। তার অনেকগুলো পর্যায়ে আছে, আমি আসবো। খুব ইন্টারেস্টিং। সব থেকে বড় কথা, পশ্চিমবঙ্গের রাজনৈতিক ভবিষ্যতের সঙ্গে ইন্ডি জোটের এই বৈঠকটা সম্পৃক্ত। কেন বলছি বোঝাবো, তার আগে প্রতিবেদনে। এক একটা এমএলএ এক একটা দল তৈরি করবে, দেখবেন আগামী দিনে আমাদের এখানে অপোজিশন বলে কেউ দাঁড়ানোর সাহস আর পাবে না। খান খান তৃণমূল, বড় সাদা বাড়ি থেকে ছোট লাল বাড়ি, এবার ভাঙনের পরবর্তী গন্তব্য দিল্লি। সংসদ ভবন ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে, আগামী দিনে প্রতীক নিয়ে টানাটানি শুরু হলে তা কি আদৌ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে থাকবে? আমরা তো তৃণমূল কংগ্রেস, প্রতীকের কথা আসছে, আপনাদের কাছেই আছে, প্রতীকের বিষয়ই নেই কোনো। ভয়ঙ্কর ভাঙনে দিশেহারা মমতা বন্দ্যোপাধ্যায় আপ্রাণ চেষ্টা করছেন ইন্ডি জোটকে খড়কুটোর মতো আঁকড়ে ধরে ভেসে থাকার। 8 তারিখ অর্থাৎ সোমবার দিল্লিতে ইন্ডি জোটের বৈঠক রয়েছে, সেখানে যাওয়ার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু পশ্চিমবঙ্গে রাজপাট এবং দলের নিয়ন্ত্রণ হারানোর পর মমতা বন্দ্যোপাধ্যায় যে সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর হাত ধরে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টা করছেন, সেই কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডি জোটেও এখন প্রবল ডামাডোল। তামিলনাড়ু স্ট্যালিনের ডিএমকের সঙ্গে জোট বেঁধে ভোটে লড়লেও সরকার গঠনের ক্ষেত্রে থালাপতি বিজয়ের টিভিকে শর্ত সাপেক্ষে সমর্থন করেছে কংগ্রেস। এই পরিস্থিতিতে ইন্ডি জোট ছাড়ার ঘোষণা করে দিয়েছে ডিএমকে। তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে কংগ্রেস যেখানে আছে তারা সেখানে নেই। অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি গত বছরই ইন্ডি জোট থেকে দূরত্ব তৈরি করেছিল। তারা জানিয়েছিল এই জোট হয়েছিল শুধু 2024 সালের লোকসভা ভোটের জন্য। একদিকে ইন্ডি জোট ধাক্কায় জেরবার, অন্যদিকে রাজ্যের রাজপাট এবং দলের রাশ হারিয়ে বিধ্বস্ত মমতা বন্দ্যোপাধ্যায়। দলটাই তার না থাকে, যদি প্রতীকটাই তার না থাকে, গোটা দলটা যদি ভেঙে চুরচুর হয়ে যায়, তাহলে রাহুল গান্ধী এই রকম মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কি খাবেন না মাথায় দেবেন? যখন তার দলটাই নেই, তখন আর তা কার স্বার্থসিদ্ধির জন্য কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এগোবেন? সুতরাং তাকেও আর গুরুত্ব দেবেন না। 8 তারিখ ইন্ডি জোটের বৈঠকের দিনই তৃণমূলের বিদ্রোহী সাংসদরা ভাঙনের ঘোষণা করতে পারেন বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের অস্বস্তি আরও চরমে উঠবে। আর যার নিজেরই ক্ষমতা নেই, তার গুরুত্ব আর ইন্ডি জোটে থাকবে কি করে? কারণ খোদ ইন্ডি জোটই তো এখন দুর্বল। শিবাশিস মৌলিক, কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। দেখুন, সবার নজর এখন দিল্লির দিকে, বিশেষ করে সোমবারের দিকে, কারণ ওই দিন দিল্লিতে বৈঠকে বসবে বিরোধীদের ইন্ডি জোট। সেই বৈঠকে উপস্থিত থাকার কথা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই দিনই সরকারি অনুষ্ঠানে যোগ দিতে দিল্লিতে থাকার কথা রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সম্ভাবনা প্রবল যে রবিবার দিল্লিতে বৈঠক করে সোমবার স্পিকারের সঙ্গে দেখা করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের মতো তৃণমূলের সাংসদদের একাংশ দাবি করতে পারেন যে তারাই হচ্ছেন আসল তৃণমূল। ইতিমধ্যে ইন্ডি জোট থেকে বেরিয়ে গেছে আপ এবং গতকাল ডিএমকেও। শোনা যাচ্ছে যে এই এক দেশ এক ভোট সংক্রান্ত বিল নিয়ে বিজেপির একেবারে শীর্ষ নেতৃত্বের সঙ্গে সরাসরি ডিএমকের কথাও চলছে। সুতরাং দিল্লিতে বড় খেলা চলছে। কিন্তু তার মধ্যে সৌম্যরা আজকে সত্যি সত্যি হালকা করে বললে ফাটিয়ে দিল। প্রদেশ কংগ্রেসের আজ সত্যিকারের আনন্দের দিন। প্রায় 2 দশক ধরে দল ভাঙানোর মধুর প্রতিশোধ নিল কংগ্রেস। সাগরদিঘি বা ঝালদার পাল্টা কেউ বলতেই পারেন, কিন্তু রীতিমতো উলটপুরাণ এটা মানতে হবে। এবং সেই উলটপুরাণ ঘটিয়ে মেকলিগঞ্জে পুরো প্রধান সহ 6 জন কাউন্সিলর তৃণমূল ছেড়ে শটান যোগ দিলেন কংগ্রেসে। সৌম্য, মধুর প্রতিশোধ। না, আমি প্রথমে একটা কথা বলি যে আপনারা কিছুক্ষণ আগে অনেক মডেল টডেল নিয়ে কথা বলছেন, অমুক মডেল তমুক মডেল। আমরা গত 15 বছরের থেকে একটু কম, প্রায় 12 বছর ধরে একটাই মডেল দেখেছি, সেটা হচ্ছে নাগপুর মডেল। সেই মডেলটা আমরা খুব অভ্যস্ত এই মডেলটা দেখে। দেখুন, আপনারা বলছেন যে কাল এই বললেন কিছুক্ষণ আগে যে 22 জন না 23 জন, বিশ্বনাথদা বলছেন, আমার সংখ্যা জানা নেই, 22 জন না 23 জন নরেন্দ্র মোদীর সাথে যোগাযোগ করছেন। আমি বলতে পারবো না, রাজনীতিতে কি হবে না হবে সব বলতে পারবো না, কিন্তু এটা তো দেখেছি আমরা যে
আরে কয়েকটা মিটিং তো চোখে মানে ক্যামেরায় দেখা যাচ্ছে। মানে এটা এই মডেলটা এই যে সবকা মালিক এক হ্যায়, লড়াই ঝগড়া ফেক হ্যায়, তো পার্লামেন্টে দেখলো দেখেছি যে যখন নরেন্দ্র মোদী সরকার বারবার বিপদে পড়েছেন তখন অ্যাবস্টেন থেকে সংখ্যাটাকে কমিয়ে কিভাবে বিলটাকে পাস করতে হয়, এরকম অসংখ্য বিল, প্রায় 53-54টা বিল লোকসভাতে, বিল জগদীপ ধনকারী সহ বহু ইস্যুতে, এবং যেখানে যেখানে কংগ্রেস সমস্যায় বা কংগ্রেসের সরাসরি বিজেপির সাথে লড়াই, সেখানে গিয়ে ভোট কেটে কিছু না বলা হয়েছে, ফ্লোর কোঅর্ডিনেশন নেই, আমাদের জানানো হয়নি, এবং শেষ মুহূর্তে জানানো হয়েছে। মানে এক্সকিউজেস গুলো এমন লেম ছিল যাতে বিজেপির মতো একটা দলের সুবিধা হয়ে যায় পার্লামেন্টে। এই সুবিধাটা তৃণমূল গত 12 বছরে সুচারুরূপে করেছে। এখন সেই জন্যই দেখবেন আপনি লক্ষ্য করে আমাদের মানে ক্ষতিগ্রস্ত, আমরা বহু জায়গায় লড়াই করছি, লড়াই সংগ্রামের মধ্যে হ্যাঁ আমরা মানুষের ভোটে কখনো জিতেছি, কখনো হেরেছি, কোথাও জিতেছি, কোথাও হেরেছি, কিন্তু লড়াইয়ে বিজেপির বিরুদ্ধে আপসীন সংগ্রামে 1 ইঞ্চি জমি রাহুল গান্ধী ছাড়েনি। 53টা কেস নিয়ে লড়াই করছেন। আমাদের সহযোগী দলের নেতা বা সহযোগী দলের মুখ্যমন্ত্রী, তাকে অ্যারেস্ট হতে হয়েছে। পি চিদম্বরমের বাড়িতে লাফিয়ে সিবিআই ঢুকে গেছে দেয়ালে পাঁচিল তৈরি। অথচ পশ্চিমবঙ্গে গত 12 বছরে আপনি একটা কেস সিবিআই ইডি করেছে, একটা কেসের উদাহরণ দেখাতে পারবেন না যে এসে এতটুকুর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস বিব্রত বোধ করেছে। সে করা হয় সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়ি গিয়ে মার খেয়ে ফিরে এলো, পরের দিন যাচ্ছে 20 দিন পর, এবং আমি আপনাকে শেখ শাহজাহান বাড়িতে বসে থাকবে, শেখ শাহজাহান বাড়িতে। এবং আপনি এই যে চিট ফান্ড থেকে শুরু করে আজ পর্যন্ত বিজেপির দ্বারা, বিজেপি সিবিআই ইডি শুধুমাত্র, আজকে বিশ্বনাথ একটু আগে একটা কথা বলছিলেন, বিজেপি তো সবসময় তার বিরোধী চুজ করে, তারা অপ্ট করে বিরোধী, তারা প্রকৃত বিরোধীদের জেলখানায় পাঠায়, আদালতে পাঠায়, তাদেরকে অত্যাচারিত হতে হয়। আমরা প্রতিনিয়ত হচ্ছি সারা ভারতবর্ষে। এবং আপনি দেখবেন, কিন্তু আমায় বলো, এই যে উপনির্বাচন আসছে, নন্দীগ্রাম, রেজিনগরে বিধানসভা আর লোকসভা বসিরহাট, এই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন দিল্লিতে গিয়ে রাহুল গান্ধীকে প্রস্তাব দেবে 1-এর বদলে 1 প্রার্থী, তো আমি বলছি প্রদেশ কংগ্রেসের কথা ভাববেন নাকি এই প্রস্তাব লুফে নেবেন? আমি ততদিন তৃণমূল কংগ্রেসটা থাকবে তো, আলোচনায় থাকবে তো, আমি সেটা জিজ্ঞাসা করছি। আমি জানি না, আমি বলতে পারবো না। রাজনীতির সম্ভাবনা শিল্প, এখানে আপনি বহুবার আমাকে জিজ্ঞাসা করেছেন। আরে এই তো 13 শুনছি, তারপর 17, এখন শুনছি 21। বলছি আপনাকে, তৃণমূল কংগ্রেসের সঙ্গে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের লড়াই সংগ্রাম এবং আমাদেরকে যারা ক্ষতিগ্রস্ত করেছে, সারা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূল কংগ্রেসকে ডেসিমিনেট করার চেষ্টা করেছে। শুধু তাই না, আমাদের কর্মীরা মার খেয়েছে, লড়াই হয়েছে। তুমি বলো, তুমি কি অনির্বাণের সঙ্গে একমত যে জোর করে 4 তারিখ মানুষের রায়ের প্রতিফলন হয়নি, জোর করে তৃণমূলকে হারানো হয়েছে? আমি একটু বলে নিই যে এই যে আপনি ওই আমি একটা কথা বলতে, রাহুল গান্ধী তো বলেছেন, রাহুল গান্ধী আমার সঙ্গে একমত, ভোট চুরি নিয়ে সারা ভারতবর্ষ লড়াই হয়েছে। ইন্ডিয়া জোট বলছেন তো, 4টে রাজ্যে নির্বাচন, বাংলায় ভোট চুরি হয়েছে কিনা একটু বলো, একটু সৌম্য জিজ্ঞেস করতে পারে যে রাহুল গান্ধীকে এখন বসন্তের কোকিল ওদের মনে হচ্ছে না? হচ্ছে না, ওদের এখন লজ্জা শরম নেই কিছু, বেকার আক্রমণ করে ওদেরকে এখন কি বলবো বলুন, খারাপ লাগছে ওদের দেখে আমার। আমি বলছি যে এই খারাপ লাগলে কিন্তু একের বিরুদ্ধে এক হচ্ছে। আপনি যদি ইন্ডিয়া জোট খারাপ লাগছে তো, একের বিরুদ্ধে আমি বলছি ইন্ডিয়া জোট, এই যে ইন্ডিয়া জোট বলছেন, লাস্ট 4টে বিধানসভা নির্বাচন হয়েছে ইন্ডিয়া জোট। মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছেন একটা কোথাও প্রচার করতে যেতে? অভিষেক ব্যানার্জিকে দেখেছেন প্রচার করতে যেতে? দেখেছেন কোনো জায়গায় ইন্ডিয়া জোটের হয়ে মিছিল করতে? বরঞ্চ বিরোধী করা, ওরা বিরোধী ঐক্য করবে, ওরা ঐক্যের বিরোধিতা করবে। তার কারণ কি? তার কারণ যদি কংগ্রেসের পাশে গিয়ে দাঁড়ায়, আমি সম্ভব না ওদের পক্ষে, কখনোই পারবে না, তাহলে সিবিআই ইডি কালকে খপ করে বাড়িতে ঢুকেছে, ভয় পায়। ইন্ডিয়া জোটে অখিলেশ যাদব, আচ্ছা এই ক্ষোভ কিন্তু এটা কিন্তু সৌম্যর একার নয়, রাহুল গান্ধীও বলেছেন যে কেরলে ভোট হয়েছে, তৃণমূল কংগ্রেস বা অন্য বেশিরভাগ দল যায়নি। ঠিক কথা, কিন্তু একই সঙ্গে এটাও বলি, দেখুন যখন বিধানসভা ভোট হয়েছিল বাংলায়, রাহুল গান্ধী এখানে এসেছিলেন, তার দলে তিনি প্রচার করেছিলেন, সেটা নিয়ে আমাদের আলাদা। এবং খুব এত যে যখন কেরলে শপথ গ্রহণ হলো, রাহুল গান্ধী কাউকে ডাকেননি, সে তো তিনি স্টালিনকেও ডাকেননি, মানে আবার যদি দেখুন আমরা যদি রাজনীতির এই বিতর্কের মধ্যে ঢুকে যাই, তাহলে সিপিএম ও তো ইন্ডিয়া জোটে আছে, সেখানে কংগ্রেস সিপিএম তাহলে লড়ছিল কেন? সুতরাং ওইভাবে বিষয়টাকে সরলীকরণ করার কোনো মানে নেই। কিন্তু স্ট্যালিনকে ডাকবেন কি করে? বিজয়ের সঙ্গে চলে গেছেন, তাকে কি করে ডাকবেন? তাহলে টিভিকে তো কংগ্রেসের সঙ্গে জোটে ছিল না, ডিএমকে ছিল, ডিএমকে টিভিকে সঙ্গে হঠাৎ চলে যাচ্ছে। দেখুন আমরা এখন এই লড়াইয়ে ইন্ডিয়া জোটে অখিলেশ যাদব আছেন, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন আছেন, তারা দুজনেই
মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেছেন। শিবসেনা উদ্ধব ঠাকরে গোষ্ঠী ইন্ডিয়া জোটে আছে, তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেছেন। জম্মু কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেছেন। এবং ৪ঠা মের পর খোদ রাহুল গান্ধী বলেছেন আসাম এবং পশ্চিমবঙ্গে ভোট চুরি হয়েছে হয়েছে হয়েছে। তারা এটা মানেন কি মানেন না? বছর বলেছো তো 12 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস শুধুমাত্র, আমি বলছিলাম না একটু আগে, দেখুন মুখ দিয়ে বেরিয়ে গেল, কিন্তু ঐক্য নয়, বিরোধিতার ঐক্য। যেটা করলে নরেন্দ্র মোদীর সুবিধা হবে সেটা করবে। পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক শক্তি, পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক বিজেপি রাস্তা প্রশস্ত করেছে তৃণমূল। যুক্তিতে বিমলদার কাছে যাব, একটা জিনিস পরিষ্কার বুঝছি, একের বদলে এক যদি জোটটা হয় খাসা হবে। হ্যাঁ, না আমার খুব চিন্তা ছিল সুমন তোমাদের নিয়ে, তোমাদের মতো চ্যানেলদের নিয়ে। কারণ এই তৃণমূল কংগ্রেস তোমাদের কত উপাদান দিয়েছে বলো তো, দিনের পর দিন ঘন্টাখানেক 12 বছর ধরে অন্য কত দিয়েছে বলছেন কেন? এখনো যে ভাগ হয়েছে শিগগিরই অনির্বাণের পাশে আরেকটা চেয়ার দিয়ে ঋতব্রত গোষ্ঠীকে আনতে হবে। প্রেসিডেন্ট দিতে পারবে না, দলটা উঠে গেলে তোমরা টপিক পাবে কোথায়? আমি শেষ করি, সেইটা আমরা চিন্তা করছিলাম, কিন্তু আমি নিশ্চিত টপিক তোমাদের অভাব হবে না। ইন্ডিয়া জোট ইজ দেয়ার, রাহুল গান্ধী ইজ দেয়ার, তোমাদের টপিক থাকবে, ওরা থাকবে, তোমরা আপনার মুখে ফুল চন্দন চপ কাটলে সমস্ত কিছু পড়ুক। আমি আপাতত মেখলিগঞ্জ দেখাবো আপনাদের, তার কারণ আবার বলছি উলট পুরাণ। দেখুন, এ যেন ঝালদা পুরসভা ও সাগরদিঘি বিধানসভার মধুর প্রতিশোধ। রাজ্যে পালাবদলের 1 মাসের মধ্যেই তৃণমূলের হাতছাড়া হচ্ছে কোচবিহারের মেখলিগঞ্জ পুরসভা। প্রকৃত অর্থেই যে তৃণমূলের দুর্দিন শুরু হয়ে গেছে, মিলল আরও একটা হাতে গরম প্রমাণ। শুক্রবার তৃণমূল পরিচালিত মেখলিগঞ্জ পুরসভার পুরপ্রধান যোগ দিলেন কংগ্রেসে। কংগ্রেস জাতীয় দল আর তৃণমূল যুদ্ধ একটা আঞ্চলিক দলে পরিণত হয়েছে। তৃণমূল ত্যাগী নেতার হাতে ভারতীয় জাতীয় কংগ্রেসের পতাকা তুলে দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। মেখলিগঞ্জ পুরসভা উত্তরবঙ্গের 9টি আসন নিয়ে এই পৌরসভা, 6 জন যারা এই বোর্ডের ভেতরে আছেন তারা সবাই আজকে কংগ্রেসের আদর্শ নীতি, রাহুল গান্ধীর যে লাগাতার লড়াই, তার সাথী হওয়ার জন্য তারা কংগ্রেসের পতাকার নিচে এসে কাজ করতে চান, লড়াই করতে চান। উত্তরবঙ্গের আরেক জেলা জলপাইগুড়িতেও তৃণমূলের ভাঙন ধরেছে। কংগ্রেসে যোগ দিয়েছেন জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক মলয় রায়, যিনি বর্ষিয়ান কংগ্রেস নেতা দেবপ্রসাদ রায়ের ভাইপো। সিপিএম এর সঙ্গে জোট বেঁধে মুর্শিদাবাদের সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছিল কংগ্রেস, কিন্তু সেই একমাত্র বিধায়ককেও ছিনিয়ে নেয় তৃণমূল। একইভাবে দলবদলের রাজনীতির খেলায় কংগ্রেস পরিচালিত ঝালদা পুরসভা দখল করেছিল তারা। এবার তৃণমূলের রাজপাট খতম হওয়ার পর মেখলিগঞ্জে তারই যেন মধুর প্রতিশোধ দিল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের বর্তমান যা পরিস্থিতি, তাতে সাধারণ মানুষের কথা বলার থেকে নিজের যে দলীয় যেই সব সমস্যা, সেই সব সমস্যা থেকে বের হয় এখন জটিল হয়ে গিয়েছে। 9টি আসনের যে পুর নিগম, সেখানে আপনি একজন জয়েন করছেন কংগ্রেসে, বাকিরাও কি জয়েন করবে? হ্যাঁ, আমরা কংগ্রেসই থাকছি, কারণ আমরা এই জয়েনিং এর আগে আমি আমার কাউন্সিলরদের সাথে কথা বলেছি। আমরা এখান থেকে যাওয়ার পরে তাদের সাথে আবার বসে আমরা এটাকে কংগ্রেস, আমাদের মেখলিগঞ্জ পৌরবোর্ডকে কংগ্রেসের পৌরবোর্ড হিসেবে। বিজ্ঞান বলে প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। এখন তৃণমূলও তার টের পাচ্ছে। ঝিলাম করঞ্জাই ও শুভেন্দু ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, গত মঙ্গলবার ধর্মতলা দেখিয়ে দিয়েছে কত শূন্য আজ শাসকের ঘর। লোকসভা এবং রাজ্যসভা মিলিয়ে তৃণমূলের সদস্য সংখ্যা 41। আর হারের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম রাজনৈতিক কর্মসূচি ধর্মতলার ওই ধর্নামঞ্চে উপস্থিত হয়েছিলেন মাত্র 6 জন সাংসদ। আর 80 জন বিধায়কের মধ্যে সেদিন হাজির হয়েছিলেন মাত্র 8 জন। আর একটু পিছিয়ে যাই, মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে কালীঘাটে জয়ী বিধায়কদের বৈঠক। প্রথম বৈঠকে এলেন 71 জন, দ্বিতীয় বৈঠকে সংখ্যাটা কমে হলো 65, আর তৃতীয় বৈঠকটা বাতিল করতে হয়েছিল কারণ 80 জনের মধ্যে মাত্র 20 জন বিধায়ক উপস্থিত হয়েছিলেন। আর এখন তো সংসদীয় দলে ভাঙন প্রায় নিশ্চিত। ইতিমধ্যেই তৃণমূলের অন্তত 20 জন সাংসদ বিজেপির সঙ্গে যোগাযোগ রেখে চলছেন, আর এ বিষয়ে বিজেপিও বসে নেই। সুতরাং প্রশ্ন একটাই, গঙ্গাপাড়ের ভাঙন কত দ্রুত যমুনা পাড়ে পৌঁছতে চলেছে? রাজাগোপালদা কি বলেন? সুমন, দেখো যে বিজেপি কিন্তু তার একটা শর্টেজ রয়ে গেছে সংখ্যাগরিষ্ঠতা। একদম টুথারটা তো অনেক দূরে, সংরক্ষণ বিলে একেবারে ক্লিয়ার হয়ে গেল। ওটা তো অনেকটাই দূরে, বোধহয় 70 জন বোধহয় টুথার্ট হতে লাগবে লোকসভাতে। ওটা দূরে আছে, ওটাকে এখন ফ্লোর ম্যানেজ করতে হবে। ওটা
নিজেদের নিয়ে হবে না। তো এক্ষুনি যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে লোকসভায় তাদের 32 জন মতন শট আছে, আর রাজ্যসভায় আপদের নিয়ে পরে বোধহয় 10 জনের মতন আছে। তো এখন হচ্ছে যে সংখ্যা গরিষ্ঠতা আমি কি করে মেটাবো। তো বিজেপির পক্ষে কিন্তু লোভজনক হচ্ছে যে যেটা বলছেন যে যমুনার মডেল বা দিল্লি মডেল। তো যদিও ঋতব্রত মডেল বা বাংলা মডেল বা মেখলিগঞ্জের মডেল দেখলাম, যেটা মানে সৌমদিরও কাজে, আর ওইটা যাই হোক মডেলটা হয়ে গেছে তোমাদের, ওইটার কোনো চান্স নেই। আপনি পরে বলবেন কোনো মডেল লাগে না। এই মুহূর্তে মডেল আতঙ্ক, হ্যাঁ সেই আতঙ্ক মডেলগুলো রয়েছে। এখন বিজেপি তো নিশ্চয়ই দেখুন, ওরা বলেছে আমরা নির্বাচনের পর কারুকে নেব না, কিন্তু সাংসদদের ছাড়টা দিতেই হবে। আপনি হ্যাঁ বুঝেছেন, তাদেরকে আপনাকে নিতেই হবে, কেননা ভ্যালুড প্রোডাক্ট, ভেরি ভেরি ভ্যালুড প্রোডাক্ট, বুঝেছেন, সম্পদ, যাকে আমাদের পশ্চিমবঙ্গের ল্যাঙ্গুয়েজটা হচ্ছে সম্পদ, সেই তো ওদেরকেও বুঝেছেন। আমার মনে হয় না ওরা কোনো আলাদা গ্রুপে রাখতে চেষ্টা করবে, নিজের দলটা ভারী করার চেষ্টা। কিন্তু আপের যে মডেলটা, আপে সবাইকে কিন্তু নিয়েছে দলের মধ্যে, এবং এরা অত্যন্ত বিজেপি বিরোধী ছিল, কিন্তু প্রত্যেকে এসে হাজির হয়েছে। এবং আপনি বলছেন বিজেপি বিরোধী ছিল, রাঘব চাড্ডা শেষ সংসদে কয়েক মাসের বক্তৃতা দেখলে এ তো কার্যত বিজেপির কথাই আপে থেকে বলেছেন। লাস্টে পার্টির মধ্যে ঝগড়া হয়েছিল, অনেকটাই সে হয়েছে, কিন্তু তৃণমূলের যারা অধিকাংশই আসতে চাইছেন তারা মুখ টুক ফেটে খোলেন না, তারা যেদিকে খালি হলো না, এই লোকগুলোকে আপনার ইজিলি হ্যান্ডেল করা যায়। এদেরকে আপনি আলাদা দলে বসিয়ে উপস্থিতি ধার 21%, কারুর 5%, আর মুখ খোলা দল পাল্টে বলছি, এদের তো কাজে লাগবে না, আপনার তো ওই হাত তোলা যখন প্রয়োজন হয় তখন কাজে লাগবে। তো বিজেপির কাছে ওদের ওই হিসাবেই গুরুত্বপূর্ণ, আলাদা ফ্রন্টে নেবে না। বিজেপি ডিক্লেয়ার করতে চাইবে যে আমরা রাজ্যসভায় বা লোকসভায় একেবারে সংখ্যাগরিষ্ঠতার কাছাকাছি, তারপরে 2/3 ওটা ফ্লোর ম্যানেজমেন্ট, ওটা দিয়ে হবে না, সংখ্যাটা গ্যাপটা এতটা বেশি আছে। এবং এই মুহূর্তে তাদের যে দাপটটা রয়েছে, তুমি যেটা বলছিলে ডিএমকে যেভাবে রেগে গেছে কংগ্রেসের উপরে, ওরা ভেবেছিল যে এই যে বাইনারি ডিএমকে বাইনারি দিয়েই তামিলনাড়ু চালাবে, এখন একজন ঢুকে পড়েছে টিভিকে, এখন যেভাবে ঢুকে পড়েছে মনে হচ্ছে যে অনেক দিনই খেলবে, সুতরাং কংগ্রেসকে ঢুকতে দিয়েছে, তো রাগটা স্বাভাবিক। তারপরে ইন্ডিজোট থেকে সে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই রাগটা কংগ্রেসের উপর রাগ দেখাতে গিয়ে সে কিন্তু বিজেপির কাছে আসার কথা ভাবতে পারে। এগুলো কিন্তু ঘটবে, এগুলো অনেক কিছুই ঘটবে। এবং আগামী দিনে আমার যেটা ধারণা, বিজেপি যেভাবে এগিয়েছে, যেভাবে পশ্চিমবঙ্গটা দখল করেছে, মানে পরিষ্কার, এবং তারপরে যে ভাঙনটা ধরিয়ে দিয়েছে, মানে আমি এখনও মনে করি যে কোথাও না কোথাও একটা আছে, মানে ইনভিজিবল হ্যান্ড রয়ে গেছে, কোনো সন্দেহ রাখবেন না। মানে হাতটা অদৃশ্য ঠিকই, কিন্তু কার হাত তো বোঝাই যাচ্ছে। সেটাই রয়েছে, এবং একেবারে ভেঙে চুরমার যেটা ঘটে গেছে। এই যে যারা বলেছিল 4টের পরে দেখিয়ে দেবো কি হবে, কি 12টার পরে কি হবে, তাদেরকে বুঝিয়ে দিল যে এই ধরনের পরিপক্কহীনতা তোমাদের রাজনৈতিক দলটাকেই শেষ করে দিয়েছে। আসল কিন্তু অমিত শাহ কিন্তু বলেছিলেন এসব কথা আমি জবাব দিই না, তাই না, মুঝে শোভা নেই পাতা, যেটা অটল বিহারীর কথা, একই কথাই উনি হয়তো প্রতিধ্বনিত করেছিলেন, কিন্তু আসল কাজটা তো হয়ে গেছে। দলটা প্রায় 1 মাসের মধ্যে কেউ ভাবতে পেরেছে অলমোস্ট ফিনিশ। তোমাকে এখন ভাবতে হচ্ছে আরেকটা চেয়ার নিয়ে ঋতব্রত তৃণমূলকে ডাকতে হবে, তাই না? সুতরাং এই যে জায়গায় পৌঁছে গেছে, এটাই বোধহয় আমার মনে হয় যে বিজেপি চেয়েছিল, এবং মানুষেরও যেভাবে পথে ঘাটে মানুষ নামছে, আমরা কিন্তু এত গভর্নমেন্ট দেখেছি। প্যাটার্ন আর ট্রেনিংটা মোটামুটি একই, প্যাটার্ন আর ট্রেনিং নিয়ে আলাদা কিছু নয়। যে প্যাটার্নটা মমতা বন্দ্যোপাধ্যায় করতো সেই প্যাটার্নটাই বিজেপি করছে, ওই স্কুলেই তো শেখা। তার কারণে পেছনে পুলিশ নিয়ে সরকারের ক্ষেত্রে পলিটিক্যাল কোচিং করা, পলিটিক্যাল কোচিং মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে শিখিয়েছেন, তৃণমূল শিখিয়েছে কি করে পলিটিক্যাল কোচিং করতে হয়। নির্বাচিত জনপ্রতিনিধি, নির্বাচিত পঞ্চায়েত, নির্বাচিত এমএলএ, এমপি, কাউন্সিলর, তাদেরকে পতাকা ধরানো হয়েছে রাতের মতো। একই কাজ করবে, টাকা দেবে, পয়সা দেবে, চুরি করেছে, পুলিশ গিয়ে ধরছে। আপনি কি মনে করেন যারা ভাগ হয়ে যাচ্ছে তৃণমূলে তারা সবাই সাধু পুরুষ? গাদা কেস আছে, একদম। আমি দ্রুত একবার এগিয়ে নিয়ে যাই এই আলোচনা। দেখুন, আঙুল থেকে এখনো ভোটের কালিটা পুরোপুরি ওঠেনি,
তার মধ্যেই মোটামুটি মডেল নিয়ে আলোচনা হচ্ছিল না, যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আর তৃণমূলের রোল মডেল আছেন কিনা এই নিয়ে সন্দেহ। এরপর সামনের সপ্তাহে আমার ধারণা পরের পর শো করতে হবে বিস্ময়ের সঙ্গে, ও ইনিও চলে গেলেন। আচ্ছা, ওনাকে তো মমতা বন্দ্যোপাধ্যায় খুঁজে নিয়ে এলেন। আচ্ছা, ওনার জন্য তো দলের মধ্যে কত বিক্ষোভ হয়েছিল, সব মোটামুটি লাইন দিয়েছেন। আমি বলছি যে কেউ কেউ ক্যামেরার সামনে, কেউ ক্যামেরার পিছনে। তবে যাই হোক, আমি পরের প্রতিবেদন আপনাদের যেটা আনবো সেটা হচ্ছে এই যে কলকাতা পুরসভার মেয়রের পদত্যাগ, তার পেছনে কিন্তু সংঘাত আর টানাপোড়েনের একটা ইতিহাসও আছে, বেশ কয়েক সপ্তাহ দীর্ঘ। দেখুন, যখন মেয়র ছিলাম দাপুটের সাথে চালিয়েছি, নিজেই পৌরমন্ত্রী, নিজেই মেয়র, এখন সেটা সম্ভব হচ্ছে না। ডিম যাতে না খেতে হয় তার জন্য একটা এসকেপ রুট। রাজ্যে ক্ষমতা হারানোর পাশাপাশি শুক্রবার কলকাতার ছোট লালবাড়িতেও তৃণমূল জমানা কার্যত শেষ হয়ে গেল। কলকাতা পুরসভার মেয়রের পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম। আর এই আবহে অনেকেই বলছেন, মেয়র বনাম পুর কমিশনারের লড়াইয়ে শেষ পর্যন্ত হার মানতে হলো ফিরহাদ হাকিমকেই। দুপক্ষের সংঘাতের সূত্রপাত 12ই মে। রাজ্যে রাজনৈতিক পালাবদলের ঠিক 8 দিন পর তিলজলায় অগ্নিকাণ্ডের পর কড়া অবস্থান নেয় রাজ্যের নতুন সরকার। বেআইনি নির্মাণ ভাঙতে বাংলায় নামে বুলডোজার। এর পরের কয়েকদিনে একাধিক জায়গায় বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বুলডোজার নামে কলকাতার রাস্তায়। সূত্রের দাবি, যার কোনোটার সম্পর্কে মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গে কোনো আলোচনা হয়নি। পুরসভা সূত্রে জানা যায়, রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর কলকাতা পুরসভার কমিশনার স্মিতা পাণ্ডের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে মেয়র ফিরহাদ হাকিমের। এই আবহে 18ই মে কলকাতা পুরসভায় পুর কমিশনার অনুপস্থিত থাকায় বাতিল হয়ে যায় মেয়র পারিষদদের বৈঠক। আর সেদিনই অভিষেক বন্দ্যোপাধ্যায় তার কোম্পানি ও পরিবারের একাধিক ঠিকানায় 17টা নোটিশ পাঠিয়ে দেয় কলকাতা পুরসভা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে নোটিশ পাঠানো নিয়ে সরাসরি মেয়রের সামনে ক্ষোভ উগরে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, মেয়র বলেন, অভিষেককে নোটিশ পাঠানোর বিষয়ে তিনি কিছুই জানেন না। মেয়রকে জানানোর কথাই না, তার কারণ হচ্ছে নোটিশটা হচ্ছে বিলিং ডিপার্টমেন্ট। এরপর 22শে মে শুক্রবার অধিবেশন কক্ষ না খোলা নিয়ে এক প্রস্তুত নাটক হয়। এই সংঘাতের আবহেই শুরু হয় পদত্যাগের হিড়িক। প্রথমে ইস্তফা দেন 9 নম্বর বড়োর চেয়ারপারসন, 74 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর দেবলীনা বিশ্বাস। 12 নম্বর বড়োর চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দেন 108 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। মিউনিসিপ্যাল অ্যাকাউন্টস কমিটির সদস্য পদ ত্যাগ করেন 98 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অরূপ চক্রবর্তী। শেষ ইস্তফা দেন মেয়র পারিষদ নিকাশি এবং 118 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তারক সিং। ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সর্দার। তাই আমি ঠিক করেছি যে আমি আজকে রেজিগনেশন দিচ্ছি। পুরো প্রস্তুত। 2005 ব্যাচের আইএএস অফিসার স্মিতা পাণ্ডেকে ভোটের আগে 18ই মার্চ কলকাতা পুরসভার কমিশনার এবং কলকাতা উত্তরের জেলা নির্বাচনী আধিকারিক হিসেবে নিয়োগ করে নির্বাচন কমিশন। সূত্রের খবর, রাজ্যে পালা বদলের পর থেকেই মেয়র নয়, পুরসভার অধিকাংশ অফিসারই কমিশনার স্মিতা পাণ্ডের কথা মতো চলছিলেন। 2 দিন আগে থেকে ব্যান্ড বাজালেন যে আমি আর থাকবো না। পদত্যাগ করতে 2 দিন লেগে গেল। ভাবছে আমি যাতে ডিম না খাই, ওনার আর ডিম খাওয়ার ইচ্ছে নেই। সব মিলিয়ে কলকাতা পুরসভায় তৃণমূল জমানা কার্যত শেষ। অর্ণব মুখোপাধ্যায়, অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ। দেখুন, এই প্রতিবেদন দেখতে দেখতে ডিমের কথায় মনে পড়লো যে কালকে নিউ-আলিপুর থানার সামনে আর এক ডিম কাণ্ড, কিন্তু উইথ আ ভেরি সিরিয়াস নোট। তোলাবাজি, খুনের চেষ্টা, ভয় দেখানো, অস্ত্র আইনে মামলা এবং মহিলাকে নিগ্রহ, এই এতগুলো ধারায় 18ই জুন পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠালো আদালত স্বরূপ বিশ্বাস, মানে অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসকে। দেখো, একটা কথাই বলে যে তুমি চিঠিটা তুলে নাও, যদি না তোলো তাহলে স্বরূপ বিশ্বাস এবং বাপি মালাকার মিলে কিন্তু তোমাকে মার্ডার করে দেবে। একজন মেকআপ আর্টিস্ট, টালিগঞ্জ ইন্ডাস্ট্রির অন্যতম কুশলী, সমস্যার সমাধান চেয়ে চিঠি লিখেছিলেন ফেডারেশনের তৎকালীন সভাপতি স্বরূপ বিশ্বাসকে। অভিযোগ, বদলে মিলেছিল খুনের হুমকি। রিজেন্ট পার্ক থানা এলাকার বাসিন্দা এই মেকআপ আর্টিস্টের অভিযোগের প্রেক্ষিতেই বৃহস্পতিবার রাতে প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই ও দাপুটে তৃণমূল নেতা স্বরূপ বিশ্বাসকে গ্রেফতার করে নিউ আলিপুর থানা। মেকআপ গিল্ডে যে সেক্রেটারি বাপি মালাকার আমাকে দীর্ঘদিন কাজ দেয় না। উনি আমাকে বলেছিল যে এই ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে প্রিয় মানুষ হতে হয়। প্রিয় মানুষটা শুধু পার্টিকুলার ওনার বা স্বরূপ বিশ্বাস বা তার কোনো যারা এর সঙ্গে যুক্ত আছে তাদের প্রিয় মানুষ হতে হয়।
স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে তোলাবাজি, খুনের চেষ্টা, ভয় দেখানো, অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ এবং অস্ত্র আইনে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে। শুক্রবার ধৃতকে তোলা হয় আলিপুর আদালতে। এই মুহূর্তে আলিপুর কোর্টের সামনে আমরা রয়েছি। যে ছবি আমরা দেখাচ্ছি, স্বরূপ বিশ্বাস গতকাল নিউ আলিপুর পুলিশ স্টেশন থেকে গ্রেফতার করেছে। আলিপুর আদালতে স্বরূপ বিশ্বাসকে তোলা হলো। প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই। তৃণমূল ক্ষমতায় থাকতে টালিগঞ্জের সিনেমা পাড়ায় একচ্ছত্র আধিপত্য ছিল তার। তিনিই ছিলেন ইন্ডাস্ট্রির শেষ কথা। টালিগঞ্জে চলত বিশ্বাস ব্রাদার্সের দাপট। স্বরূপের বিরুদ্ধে নানা অভিযোগ থাকা সত্ত্বেও এতদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছত্রছায়ায় থাকায় কোনো পদক্ষেপই করেনি পুলিশ। 2025-এ 20 আগস্ট আমি একবার সুরুচি সঙ্গেতে গেছিলাম। কাজ পেতে গেলে আমি কাজের কথা নিয়ে গিয়ে বলেছিলাম যে আমাকে কাজ দেওয়া হোক, আপনি একটু সেক্রেটারিকে বলুন কাজ দেওয়ার কথা। উনি বলেছেন টাকা দিতে হবে। 5 এপ্রিল আমার বাড়িতে 3 জন চড়াও হয়ে আমাকে পুরো বন্দুক ঠেকিয়ে দিয়েছিল, যেটা আমি লিখতে পারিনি। মানে আমাকে গল্ফগেন থানাতে আটকে দেওয়া হয়েছিল, বলছে আপনি স্বরূপ বিশ্বাসের নামে কোনো কিছু লিখবেন না। 2024 সালে আমাকে আমার ভাইকে মেরে আমার সামনে 4টে দাঁত ফেলে দেয়। পুলিশ আমাকে রাত্রিবেলা দিয়ে বলেছিল যে স্বরূপ বিশ্বাসের নাম বাদ দিয়ে আপনি যার খুশি নাম দিন, আমরা নাম লিখবো। বৃহস্পতিবার রাতে স্বরূপ বিশ্বাসকে মেডিকেল করাতে নিয়ে যাওয়ার সময় নিউ আলিপুর থানার সামনে তুমুল উত্তেজনা ছড়ায়। রীতিমতো ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়। ডিমের ক্রেট নিয়ে হাজির হন অনেকেই। এত ভালো ভালো কাজ করেছে, সেই জন্য ওনার জন্য আমি গিফট নিয়ে এসেছি। ভালো ডিম, নোংরা লোকের জন্য ভালো ডিম। স্বরূপ বিশ্বাস, অরূপ বিশ্বাস দুজনে মিলে যেভাবে ইন্ডাস্ট্রিকে বরবাদ করে দিয়েছে, 12 বছর আগের থেকে আজকে 2026, শুধু স্বরূপ বিশ্বাস একা নয়, স্বরূপ বিশ্বাসের সঙ্গে আরো অনেক লোক আছে। স্বরূপ বিশ্বাস কিভাবে অ্যারেস্ট হলো, যারা দেখেছে, যারা করেছে আর যে হয়েছে তারা বলতে পারবে। স্বরূপ বিশ্বাসকে 18 জুন পর্যন্ত পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছেন বিচারক। ময়ূখ ঠাকুর চক্রবর্তী, সন্দীপ সরকার, শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ। দেখুন, 18 জুন পর্যন্ত মানে ফুল টার্ম 14 দিনের পুলিশ হেফাজত হলো স্বরূপ বিশ্বাসের, সে তো হলো। কিন্তু দিনের পর দিন টালিগঞ্জে যে অত্যাচার আর নৈরাজ্য চলেছে তা তো আগের শাসক দল এবং সরকারের চোখের সামনে চলেছে। বারবার অভিযোগ হয়েছে, একটা ব্যবস্থাও কোনো ক্ষেত্রে নেওয়া হয়েছে? উত্তরটা খুব স্পষ্ট, নেওয়া হয়নি। অনির্বাণ ভট্টাচার্যের মতো অভিনেতাকে ব্যান করে রাখা হয়েছে মাসের পর মাস, কিন্তু সবার অনুদানেও সেই ব্যানটা ওঠেনি এতদিন। আজ দেব বলছেন যে তৃণমূল জিতলে, মানে তৃণমূল সরকার হলে তাকেও ব্যান করতেন স্বরূপ বিশ্বাস। ভাবতে পারেন, দেব তৃণমূলেরই সাংসদ, তাতেও। আসলে বেড়ালের গলায় জানেন ঘণ্টাটা বাঁধলেন সেই সাধারণ মানুষ ওই 4 মে। তৃণমূল সাম্রাজ্যের পতন হওয়ার পর এই বিশ্বাস ব্রাদার্সের সাম্রাজ্য ভাঙা সময়ের অপেক্ষা ছিল। জয়ন্ত কি মানবে? সুমন, আমি একটু শুরু থেকে বলতে চাইবো। তুমি বলছিলে তৃণমূল দলটার বয়স 28 বছর আর তৃণমূল সরকারের বয়স 15 বছর, কিশোর। কিন্তু এই কিশোর সরকার আমাদের যা অভিজ্ঞতা দিল তা একটু আগে আলোচনা করি। আমরা কৃতজ্ঞ তাদের কাছে। আমরা আগে জানতাম যে কলেজে থাকে ক্লাসরুম, বেঞ্চ, চক ডাস্টার। আমরা এখন জানলাম কলেজে থাকে বেডরুম, মাসাজ পার্লার, বালিশ, কন্ডোমের প্যাকেট। এটা তো আমরা জানতাম না। আমরা জানলাম পাট খেতে পাট ওঠে। আমরা এখন জানলাম পাট ক্ষেত থেকে টাকাও ওঠে। আমরা জানলাম যে গত 15 বছর ধরে ক্লাব ঘরে খেলার সরঞ্জাম ছাড়া ত্রাণের সামগ্রীও থাকে, এমনকি হাসপাতালে যে বেড ব্যবহৃত হয় সেই বেডও থাকে। কোটি কোটি টাকার ত্রাণ সামগ্রী থাকে, এটা আমরা জানতাম না। আমরা জানতাম খেলার সঙ্গে যুক্ত মানুষেরা বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হবেন। ওমা দেখি এমন একজন মানুষ, তিনি সমস্ত ক্লাবের প্রেসিডেন্ট, যার সঙ্গে খেলাধুলার কোনো সম্পর্ক নেই। বলবে বডি শেমিং, তার চেহারাটাই একটা ফুটবলের মতো, তা নিয়েও কী করে তিনি সব ক্লাবের প্রেসিডেন্ট হয়েছে আমার জানা নেই। এবার আসি তোমার আলোচনায়। দেখো, যে দুজনের নাম তোমরা বারবার বলছো, এই স্টুডিও পাড়ায় গত 15 বছরে যা অত্যাচার, রাহাজানি, চুরি, ডাকাতি, মহিলাদের সম্ভোগ যা তারা করে এসেছেন তার তুলনা নেই। তুমি এটাও বললে যে 4 তারিখের পর সরকার বদলালে কি হতো, দেব বলেছেন। দেব নিজে প্রতিবাদ করেছেন, যার ফলে তাকে অপমানিত হতে হয়েছে। অনির্বাণ প্রতিবাদ করেছেন, যার ফলে তিনি কাজ পেতেন না। আমি নাম করে বলছি, বাদশাহ থেকে সব্যসাচী চক্রবর্তী, চন্দন সেন, তাদের কাজ ছিল না বা প্রায় কমে গিয়েছিল, কারণ তারা বামপন্থায় বিশ্বাস করতেন বললে ওদের বিরোধিতা করেছেন বলে। রুদ্রনীল ঘোষ, বলছি রুদ্রনীল ঘোষ, সর্বোপরি সবার কথাই
আসবে। তার কারণটা কি? কারণটা হচ্ছে এই রাজ্যে আইনের শাসন ছিল না। মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জিকে শুধু দোষারোপ করা হচ্ছে, প্রত্যেকে দোষী, যারা যারা ভোগ করেছেন। অযোগ্য লোকেরা আলো জ্বলা গাড়ি ব্যবহার করেছেন। দেউচা পাচামির কি করে কর্তা হন পরমব্রত, কি তার যোগ্যতা? তিনি আলো জ্বলা গাড়ি, তিনি এসি ঘর পাবেন, শুধু সেই লোভে সবাই মিলে লুটপাট করেছেন। আজকে শুধু অভিষেকের ঘাড়ে বন্দুক রাখলে তো হবে না, আপনারা সবাই দায়ী। আর বাঁচতে চাইছেন বলেই আপনারা দল বদলাচ্ছেন বা পালিয়ে যাচ্ছেন। পুলিশ আইনের শাসন রাখতে পারেনি, পুলিশের ভূমিকা নিরপেক্ষ ছিল না, মানুষ ভীত সন্ত্রস্ত ছিল। 4 তারিখের পরে সরকার বদল না হলে সর্বনাশ হতো, আরো ভয়ঙ্কর কাণ্ড হতো। প্রশ্ন হলো, এই যে যারা নিয়মিত তোলা তুলতো, এই যে একটি মেয়েকে আপনি দেখালেন, তাকে কিভাবে অত্যাচার করা হয়েছে, কার মদতে? উত্তর হয়তো, এবং এর অসংখ্য কেস স্টাডি এখন টালিগঞ্জের সামনে আসছে। এর আগেও নিশ্চয়ই তারা সুমন, এবার এই যে থানাগুলো, আমি বলছি জয়ন্ত, এরা কমপ্লেন নিত না, এফআইআর দায়ের করে তো দূরের কথা, আমি তোমার অভিযোগ নিত না। তোমার অনুষ্ঠানে বলে গেছি, সাধারণ মানুষ আমাদের কাছে এসে বলেছেন 15 মিনিট পুলিশকে অফ করে দিন, বাকিটা আমরা দেখে নেব। এবং এবারও তাই হয়েছে। ভোটের সময় পুলিশ তো আগে রং বদলেছে, আমরা দেখেছি। কাজুরি বন্দ্যোপাধ্যায়কে তুলে দিয়েছিলেন কালীঘাট থানার ওসি, সে দৃশ্য আমরা দেখেছি, তখন ভোটের ফল সম্পূর্ণ প্রকাশ হয়নি। আমি তোমাকে একটা কথা বলেছি যে বাঙালি এখন দুরকম, প্রভাবশালী আর পকেট খালি। প্রভাবশালীরা প্রচুর লুটেছে বাড়ি প্রাসাদ। আগে আমরা জানতাম পুলিশ আলাদা লোক, চোর আলাদা লোক। এখন তো দেখছি পুলিশ চুরি করে প্রাসাদ বানিয়েছে কান্দিতে, তার সেখানে 30টা ঘর। এইবারে এই পকেট খালিরা এতদিন তারা অপেক্ষা করছিলেন। 4 তারিখের পর ভোটের রেজাল্ট বেরোনোর পর এই পকেট খালিরা এত ডিম ছুঁড়ছেন, মুরগিরা খুব রাগ করছে। মুরগিরা বলছে, ডিম তোমরা খাও না খাও, ফেলে দাও, কিন্তু ওদের গায়ে ছুঁড়ে মেরো না। এতে আমরা খুব অপমানিত হচ্ছি, অসম্মানিত হচ্ছি। সুমন, আর একটা কথা বলার, অনির্বাণের কথার পরিপ্রেক্ষিতে, যে সিসিটিভি ফুটেজের কথা বলা হচ্ছে, যে ভোটের রায় তারা মানছেন না, সিসিটিভি ফুটেজ চাইতে হয়, নাহলে কিন্তু প্রিজার্ভ করা হয় না। দুটো মামলার কথা বলি, যে দুটো মামলায় আমরা সিসিটিভি প্রিজার্ভ করা চেয়েছি, একটা হলো পঙ্কজ দত্তর সঙ্গে বটতলা থানায় কি অন্যায় করা হয়েছে তার জন্য সিসিটিভি ফুটেজ প্রিজার্ভেশন চেয়ে আমরা মহামান্য কলকাতা হাইকোর্টে মামলা করেছি, এবং রায় আছে সিসিটিভিটা প্রিজার্ভ করতে হবে। প্লাস আমরা সেদিনও অভয়া মামলাতে সিসিটিভি ফুটেজ প্রিজার্ভেশন চেয়েছি, প্রিজার্ভ করতে হয়। আমি প্রশ্ন করছি, একটা মামলা করা হয়েছে, সিসিটিভি ফুটেজ প্রিজার্ভ করবার কথা বলে, একটা মামলা করা হয়েছে যে দুর্নীতি হয়েছে ওই ভোটে, কে মামলা করেছেন আমরা জানতে চাই। আর একটা কথা বলে শেষ করি, তুমি মেয়র সাহেবের কথা দেখালে। মেয়র আগে বলেছিলেন কলকাতার মানুষকে বাঁচাতে দিল না, এবার বললেন যে কলকাতার অনেক অসম্পূর্ণ কাজ থেকে গেল। আমি প্রশ্ন করি, যেদিন আপনাকে অ্যারেস্ট করেছিল এবং আপনি বলেছিলেন কলকাতার মানুষকে বাঁচাতে দিল না, তারপর ঝড়ে মানুষ মরেনি, তারপর বাড়ি ভেঙে মানুষ মরেনি, তারপর বাড়ি হেলে পড়েনি, তারপর জমা জলে তড়িদাহিত হয়ে কিশোরের মৃত্যু হয়নি। আপনি করেছেনটা কি? আপনারা শুধু নিজেদের পকেট ভরেছেন, আপনারা প্রভাবশালী, আপনারা কোর্টে নিজেদের প্রভাব দেখিয়েছেন, আর যাদের পকেট খালি তারা এই অপেক্ষা করছে। দেখো সুমন, আমি বারবার বলছি, আমি এই গণরোষ তত্ত্বে বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি না মানুষ আইনের হাতে দিন, পুলিশ কি করে দেখুন, আপনারা আস্থা রাখুন, কিন্তু যেভাবে মারধর হচ্ছে এই গণরোষে বিশ্বাস করি না। তা সত্ত্বেও যেটা হচ্ছে সেটাও ভালো না। আরও একটা কথা বলে আমি শেষ করি, আইনের ছাত্র হিসেবে দুটো কথা বলি, যে দুটো আমার এই মুহূর্তে খারাপ লাগছে। কারণ আমি তোমার কাছে এসে বলেছি স্বাধীনতার পর আমি আসবার সুযোগ পাচ্ছি। দেখো, দুটো জিনিস। এক, এই যে কোমরে দড়ি বেঁধে পাড়ায় পাড়ায় ঘোরানো হচ্ছে, এটা কিন্তু বেআইনি, এটা ভায়োলেশন অফ হিউম্যান রাইটস। আমরা বারবার মামলা করেছি, এটা প্রয়োজনটা কি? আইন তো রয়েছে, কোমরে দড়ি বেঁধে আপনারা আনবেন কেন? আমি এখানে আমি অনির্বাণের কাছে যাব, তার আগে বলছি আমি পুলিশের দুটো অংশ বলবো। এক হচ্ছে সেই পুলিশ কর্তারা, একটা প্রশাসন, তারা যখন সম্পূর্ণভাবে বেআইনি কাজ করে, সম্পূর্ণভাবে মিথ্যে মামলা সাজায়, তার অংশ হয়ে গেছিল 15 বছরে প্রশাসনের একটা বড় অংশ। সেখানে নিচু তলার পুলিশ কর্মীরা কম, কিন্তু শীর্ষ পুলিশ কর্তারা অনেকেই ইনভলভ ছিলেন। প্রশ্ন এক, তাদের শাস্তি হবে কিনা। পাশাপাশি আবার একটা অংশ যাদের কাজ করতে দেয়া হয়নি, নিরপেক্ষ দলমত না দেখে, ঝান্ডার রং না দেখে কাজ করেছেন বলে প্রত্যন্ত পানিশমেন্ট পোস্টিংয়ে পাঠিয়ে দেওয়া হয়েছিল, সেই পুলিশের চেহারাটা কিন্তু পাল্টেছে। পুলিশ দেখিয়ে দিচ্ছে ফ্রি হ্যান্ড দিলে
তারাও কাজ করতে পারে। আমি পাশাপাশি দুটো ছবি এও সোশ্যাল মিডিয়ায় আর্কাইভেও আমাদের আছে। এক হচ্ছে সেই থানার পুলিশ যারা ফাইলের মধ্যে নিজেদের মাথা লুকোচ্ছেন, 2014 সালের ছবি। এবং 2 নম্বর হচ্ছে এখন সেই পুলিশের ভয়ে তোলাবাজ নেতা খাটের তলায় লুকোচ্ছে। আমি বলছি আমরা এই পুলিশ চাই না, এই পুলিশকে চাই। এই ছবিটাও কিন্তু একই রকম পুলিশের যারা এই নিরপেক্ষতা নিয়ে কাজ করছেন তাদের কুর্নিশ জানাবো। অনির্বাণ কিছু বলছি। দুটো পয়েন্ট বলি। একটু আগে ক্রীড়া সংস্থার মাথায় ক্রীড়া ব্যক্তিত্ব নয় এরকম লোকের থাকা নিয়ে জয়েন্দ্র নারায়ণ আপত্তি জানান, এটা একদিক থেকে ভালো। কিন্তু সমস্যা হচ্ছে বিসিসিআই এর মাথায় যিনি আছেন তিনি বোধহয় বোর্ডে 5-6 ওয়ার্ল্ড কাপ জিতেছেন, সেটা নিয়ে আপত্তি কেন জানাবেন না আমি জানি না। দ্বিতীয় কথা, সিসিটিভির কথা উঠছিল, আপনি একটা খুব ভালো উদাহরণ দিলেন যে একজন বৃদ্ধ মারা গেছিলেন ভোটের সময়, তার পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইট করেছিলেন। ইলেকশন কমিশন না শুধু টুইট বললে হবে না, মঞ্চের উপর থেকে একাধিক দাঁড়িয়ে বলেছেন যে সিআরপিএফ খুন করেছে, এই ভাষা। ঠিক কথা, কেউ কিন্তু কোর্টে যায়নি। ইলেকশন কমিশন নিজে থেকে সিসিটিভি ফুটেজ প্রকাশ করেছিল। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যখন অভিযোগ করলেন ভবানীপুরে কাউন্টিং সেন্টারে আমাকে মারা হয়েছে, এখানে কেন নিজে থেকে প্রকাশ করলো না? এখন কেন কোর্টে যেতে হবে? দুটো আলাদা স্ট্যান্ডার্ড কেন? যদি একটা তো অভিযোগের পরেই প্রকাশ করে দেওয়া হয়, আর একটা ক্ষেত্রে আমি কেন করছি না? নির্দিষ্ট বুথে দুর্নীতি হয়েছে সমস্ত জায়গার ফুটেজ প্রকাশ করা সম্ভব? যতগুলো হয়েছে আপনারা একটা পিটিশন দাখিল করুন, একটা পিটিশন দাখিল করুন। এই ধরনের পুলিশের কাজ হচ্ছে সাধারণ মানুষকে বাঁচানো। পুলিশের একটা বড় অংশ যে তৃণমূলের সঙ্গে চলেছে নিয়ে সন্দেহের কোনো জায়গা নেই। এরকম প্রচুর ঘটনা অনেক পুলিশ কর্মী দুঃখ করেছে। আমার কথা, পুলিশের কাজ মানুষকে বাঁচানো, কান কাটা, নাক কাটা, গলা কাটাদের বাঁচানো নয়। মধ্য কলকাতার একটি কলেজে একটি কান কাটাকে পাঠানো হয়েছিল গভর্নিং বডিতে সরকারের নমিনি হিসেবে। আমি তোমাকে একটা অনুরোধ করব, ওখানকার টিচারদের সঙ্গে একবার খালি কথা বলে মুখটা ব্লার করতে হবে, ওরা এখনো আতঙ্কে আছে। ওই লোকটা যে কি করেছে কলেজ গত কিছু বছরে গিয়ে একটু খবরটা নিয়ে এসো। আপনি ভাবুন না, একদম যে নিয়ে বোধহয় অন্তত এই তৃণমূল দলটাকে মানে নিষিদ্ধ শুধু করা উচিত নয়, ওই লোকগুলো গণ আদালতে বিচার করার দরকার আছে। এই যে মমতা ব্যানার্জি করে গেছে। আমি আসবো সৌম, কিন্তু তার আগে আপনাদের দেখাবো। তার আগে বলবো যে কসবা ল কলেজ মনে আছে, অন্তত 10টা শো আমরা করেছিলাম শুধুমাত্র। আপনি ভাবুন, বেছে বেছে আমি যাকে একমাত্র চাকরিটা দিয়েছি, একমাত্র কর্মসংস্থানের সুযোগ দিয়েছি কসবা ল কলেজে, যার এগেনস্টে কলকাতা পুলিশের মামলা এবং ওই রকম মারাত্মক মহিলাদের বিরুদ্ধে চার্জ, একজন চাকরি পেল না। অসংখ্য তৃণমূল কর্মী, তাদের মধ্যে সৎ তৃণমূল কর্মীও থাকতে পারেন, তাদের থেকে আমি বাঁচলাম। সব থেকে বড় দুষ্কৃতীকে এই জিনিস কসবা ল কলেজে হয়েছে। অন্যান্যদের তো উচিত ছিল পুলিশের কাছে জিজ্ঞেস করা, আগামী দিনে এটা হবে। ওই গভর্নিং বডি প্রেসিডেন্ট দুজনের কাছেই আসবো একদম। কিন্তু তার আগে সুরুচি সংঘ, আজকে সুরুচি সঙ্গে একেবারে উত্তেজিত জনতা ঢুকে পড়লো। তার পরেকার ছবি পর্দায়। ছিঁড়ে নামিয়ে দেওয়া হলো ব্যানার, ভাঙা হলো ক্লাবের গেট। প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস গ্রেপ্তারের পর এবার তাদের খাস তালুক সুরুচি সংঘ ক্লাবে আছড়ে পড়ল ক্ষোভ। ক্লাবেই হদিশ মিলল ফার্স্ট ক্লাস বেডরুম, ঝাঁ চকচকে বাথরুমের, এমনকি সেখানে রয়েছে এই গোয়াল ঘরও। তৃণমূল কর্মীকে ধাওয়া করে মারতে মারতে উঠল চোর চোর স্লোগান। বিজেপি কর্মীর মেরে নাক মুখ ফাটিয়ে দেওয়ার অভিযোগ ওঠে অরূপ বিশ্বাস, স্বরূপ বিশ্বাসের অনুগামীদের বিরুদ্ধে। স্বরূপ বিশ্বাস আশ্রিত দুষ্কৃতীরা হঠাৎ করে এখান থেকে যে অপকর্ম দুষ্কর্মের ফলে যে সবকিছু বেরাচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ করায় আমাকে আক্রান্ত করা হয়েছে। আমি এরপরই এলাকায় নামে বিশাল সংখ্যক পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, লাঠি উঁচিয়ে তেড়ে যায় তারা। আধা সামরিক বাহিনী নেমেছে এবং নেমে এই মুহূর্তে সেই থানার বাইরে জমে থাকা ভিড় সেই সমস্তটাকে পুরোপুরি হটিয়ে দেওয়া হচ্ছে। মেসিকাণ্ডে ইতিমধ্যেই এফআইআর হয়েছে অরূপ বিশ্বাসের নামে, আর বৃহস্পতিবার রাতে গ্রেফতার হয়েছেন ছোট ভাই স্বরূপ বিশ্বাস। এরপরে বিশ্বাস ব্রাদার্সের বিরুদ্ধে ঘটছে ক্ষোভের বিস্ফোরণ। এলাকার মানুষজন তাদের ক্ষোভ আছড়ে পড়ে সুরুচির সঙ্গে এলাকার মানুষজন তারা ঢুকে পড়েছেন। এখানে ক্লাবের পুরনো তৃণমূল কংগ্রেসের সদস্য তিনি এখানে এসেছিলেন, তাকে ঘিরে বিক্ষোভ শুরু হয় এলাকার মানুষজনের। ক্লাবের ভেতর থেকে জিনিসপত্র সেই সমস্ত এখানে বের করা হয়েছে।
এলাকার ভোটার তালিকা সেটা পাওয়া গিয়েছে, সেগুলো এখানে পড়ে রয়েছে। যাতে এতগুলো বছর ধরে দীর্ঘদিন যেখানে ইল্লিগাল কাজকর্ম হতো, এখানে মানুষের ক্ষোভ আজকে মানুষ দেখাতে এসছে। এখানে অনেক কিছু জিনিস আছে যেগুলো পুলিশ কিন্তু তদন্ত করলে বেরিয়ে আসবে। ক্লাবেই আসতো শোয়ার ঘর, একেবারে সুরেন্দ্রনাথ কলেজের ছবি যেন সুরুচি সংঘের ক্লাব ঘরে। আমরা দেখেছি সুরেন্দ্রনাথ কলেজে, সেখানে ছাত্র ইউনিয়নের রুমের ঠিক কিছুটা দূরত্বেই সেখানে রয়েছে বেডরুম, সেটা যেরকম সকলকে চমকে দিয়েছিল। আর এবার সুরুচি সঙ্গে সেই এক ছবি দেখা গেল। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সুবিশাল বিছানা, বালিশ, সেই সমস্ত কিছু রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এরকমই দেওয়াল আলমারি করে দেওয়া আছে। এখানে কারা থাকতেন, কাদের থাকার জায়গা, এ নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। আমরা যতবারই স্বরূপ বিশ্বাস বলুন বা জুই বিশ্বাস, এদের কাছে আমরা যতবারই গেছি হবে মানে আশ্বাস দিতেন, কিন্তু কোনোদিন আজ পর্যন্ত কিছু হয়নি। এই হচ্ছে ক্লাব। এই পাঁচিলের ওপরে, তার ওপর কিন্তু বহু উচ্চতা পর্যন্ত এখানে ত্রিপল দিয়ে এবং সবুজ কাপড় দিয়ে ঘিরে দেওয়া, যাতে ক্লাবের ভেতরে কি হয় কারণ নজরে না যায়। এই রাগ, এই আবেগ একদিনে সৃষ্টি হতে পারে না। আজকে 15 বছর ধরে কি করেছে তার একটা ছোট্ট বিদ্যুতের চমকানো এটা। মুখ পাল্টালেও, অভিযোগের ধরন পাল্টালেও অভিযুক্তদের নামগুলো একই। পাড়ায় পাড়ায় চলতো জুলুম। এ যেন স্বরূপ শাসনের ভয়ঙ্কর ছবি। আমাকে বলছি আমরা যতদিন এখানে বেঁচে থাকবো তুই কাজ পাবি না। আমাকে, আমার মামাকে, আমার 2 ভাইকে সবাইকে মারে। আমার সামনে 2টো দাঁত ফেলে দেয় উনি মেরে। এই সামনের 2টো দাঁত আমার দেখাতে পারি, এখন বানিয়েছি আমি ফলস এটা আমার। কলকাতা পুরসভার 81 নম্বর ওয়ার্ডেরই বাসিন্দা, পেশায় পরিবহন ব্যবসায়ী জয়শঙ্কর সিং। তার অভিযোগ 2021-এর বিধানসভা ভোটের ফল প্রকাশের পর 7 দিন বাড়ি ছাড়া হয়ে থাকতে হয়েছিল। আমার অফিস রুমটা ভাঙা গেল, ওটা আমার বিজনেস অফিস ছিল। রাসবিহারীতে বিজেপির 1 নম্বর মণ্ডলের কোষাধ্যক্ষ অমিত দাস ঠিকাদারির কাজ করেন। লকডাউনের পর আমাকে ডাকলো, ডেকে সুরজিতে ডেকে মানে অনেক ঠেট দিল, ভদ্রমুখে যেটা ঠেট। স্বরূপ বিশ্বাস সুরজিদেরকে ভদ্রমুখে ঠেট দিল। ঠেট দেওয়ার পর যখন দেখলো সে কোনো কাজ হচ্ছে না, আমাকে বলছে যে শুধরে যা, আমরা যেরকম বলছি সেরকম চল, নাহলে তো মানে হাতেও মারবো ভাতেও মারবো। সব মিলিয়ে বিশ্বাস ব্রাদার্সের বিরুদ্ধে ক্ষোভ আছড়ে পড়ছে দিকে দিকে। সন্দীপ সরকার, পার্থপ্রতিম ঘোষ ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। সুমন্ত, এই যে বিশ্বাস ব্রাদার্স, ধরুন এটা তো একদিন কেবল অভিযোগ হয়েছে তা নয়, মানে দিনের পর দিন অভিযোগ হয়েছে। মানে সিরিয়াসলি প্রডিউসাররা অভিযোগ করেছেন যে তাদের ছবি তৈরি হয়ে আছে, তারা রিলিজ করতে পারেননি। কোটি কোটি টাকা ঢেলেছেন, তারা রিলিজ করতে পারেননি। কোন হলে রিলিজ হবে না হবে ওরা ঠিক করে দিবে, কারা কাজ করবে না করবে ওরা ঠিক করে দিবে। এবং আমার এখনো মনে আছে যে জর্জ বেকার এবং অর্পিতা বেকার আমাকে বলেছিলেন যে কিভাবে ওরা প্রথম শহীদ হয়েছিলেন ইন সেন্সে যে ওদের কাজ দেয়নি বিজেপি করতে বলে। আমি যে প্রশ্নটা তুলতে চাই যে কেবলমাত্র কিন্তু এরা রাজনীতি করেছে তা নয়, পুরো ইন্ডাস্ট্রিটা আজকে কর্ণাটকে একটা ইন্ডাস্ট্রি, ফিল্ম ইন্ডাস্ট্রি আছে, আজকে ইয়েতে তামিলনাড়ুতে আছে, আমরা পুরনো সবচেয়ে, অথচ আমাদের ইন্ডাস্ট্রিটা 2টো লোক মিলে শেষ করে দিল। একদম, এবং শিফট করে গেছে ইভেন উড়িষ্যাতে, ভাবতে পারেন। এবং আমি আপনাকে বলছি একটা পর্যায়ে পর্যন্ত বাংলাদেশের সাথে যখন সম্পর্ক ভালো ছিল ওখানে গিয়ে প্রোডাকশন করে আসতো, সেটাও ওরা বন্ধ করে দিয়েছে। এবং যে কায়দায় বন্ধ করেছে আপনার মনে থাকতে পারে, একজন প্রডিউসার মানে পরিচালককে ছবি করতে পর্যন্ত বাধা দিয়েছিল। টিম গেছে লন্ডনে দাঁড়িয়ে সেখানে কাজ বন্ধ করে দিয়েছে কলকাতার ফোনে। একদম ভাবতে পারছেন প্রডিউসারের পথে বসার অবস্থা। লন্ডনে গেলেও উনাদের 300 লোক নিয়ে যেতে হবে, প্রডিউসারদের পক্ষে যেটা অসম্ভব ছিল। আমি আপনাকে বলছি মমতা বন্দ্যোপাধ্যায় দিনের পর দিন দেখেননি এটা, অভিষেক বন্দ্যোপাধ্যায় দিনের পর দিন স্পেসিফিক কমপ্লেন হয়েছে তার কাছে, স্পেসিফিক কমপ্লেন হয়েছে। দেবের মতন মানুষ, সত্যি বলতে কি দেবের কাছে আমি থ্যাঙ্কফুল যে ও সাংসদ হওয়া সত্ত্বেও কিন্তু বারবার মুখ খুলেছে, বারবার প্রশ্ন তুলেছে। দেব কিন্তু আমি বলবো একমাত্র ব্যতিক্রমী চরিত্র ছিল যে প্রথম থেকে কিন্তু এই তোলাবাজি এবং বিশ্বাস ব্রাদার্সের রোশানলের শিকার হয়েছিল এবং কিভাবে ব্যান্ড হচ্ছে মানুষ তার বিরুদ্ধে প্রতিবাদ করেছিল। প্রযোজক হিসেবে দেব মিঠুন চক্রবর্তীকে কেন নিয়েছে তার মাসুল দিতে হয়েছে। এবং আমি ভাবতে পারেন, এবং শুধু বিজেপি নয়, বামপন্থী যারা আছে তাদের কাজ একই সঙ্গে বন্ধ হয়েছে। এবং সেটা আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় দিনের পর দিন এটা দেখেছেন। তিনি কি করতেন, তিনি এক ধরনের সভাসদ তৈরি করতেন, নায়ক নায়িকা গায়ক গায়িকাকে নিয়ে বাধ্যতামূলকভাবে তার ওই 21শে জুলাই সবাই যেতে হতো। ফলে এই এন্টার এপিসোড
যেমন বাদার্স মানে মানে বিশ্বাস বাদার্সকে দায়ী করছেন, আজকে জেলে পাঠাচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায় কেন জেলে যাবে না? মমতা বন্দ্যোপাধ্যায় একটা ইন্ডাস্ট্রিকে ধ্বংস করেছেন, তিনি কি করে রেহাই পানের থেকে? তার নেতৃত্বে তিনি যেভাবে প্রশাসন চালিয়েছিলেন, তার ফলে আমাদের সবচেয়ে পুরনো ইন্ডাস্ট্রি, একটা ফিল্ম ইন্ডাস্ট্রি নষ্ট হলো, তার দায়টা মমতা বন্দ্যোপাধ্যায়। কত মানুষের কর্মসংস্থান বন্ধ হলো। একটু আগে আপনি পুলিশ নিয়ে কথা বলছেন, কলকাতা পুলিশের ভালো লোকজন তো আছে প্রচুর, তা তো কাজ করতে পারে, দেখিয়েছে তো, বহুবার দেখিয়েছে। ইলেকশনে দেখায়নি, ইলেকশন দেখেছে। ইলেকশন কি করলো বলুন যে সিসিটিভি অনেকক্ষণ কথা হচ্ছিল, আমরা সিসিটিভির কথাটা তো কই একবারও বলি না। যখন 19টা লোক মরে যায় পঞ্চায়েত নির্বাচনে সিসিটিভির কথা আমরা তো কই একবারও বলি না। পুরসভা নির্বাচনে যখন সিসিটিভির মুখগুলোকে ভেঙে দেওয়া হয়, মানে যখন বিরোধী থাকি তখন গণতন্ত্র খুব ভালো লাগে না? গণতন্ত্রের প্ল্যাকার্ড গলায় ঝুলিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার। আপনি পুলিশের কথা বলছেন, কালীঘাট থানার পুলিশ শান্তনু সিনহা বিশ্বাসের পায়ে আর উপঢৌকন না দিলে তার পোস্টিং হতো না। আপনি এই কথা বলছেন, কলকাতা পুলিশের কমিশনার তার বাড়িতে খিচুড়ি ডিস্ট্রিবিউশন করছে। স্থাবকতার একটা সীমা আছে। হ্যাঁ, এই যে আজকে আরজি করের ঘটনার পরে কলকাতা পুলিশ কমিশনারের এই যে নগ্ন চেহারা দেখতে বাধ্য হয়েছে আমরা, তার কারণ মাথা পচে গেছে। মাথা সেই কাজ করাতো, পুলিশের দোষ দিয়ে শুধু লাভ নেই, কলকাতা পুলিশে অনেক ভালো মানুষ আছে। প্রতিদিন সেটা প্রমাণিত হচ্ছে। পেশাগত কারণে মিঠুন চক্রবর্তীকে দেব নিয়ে ছবি করতো বলে তৃণমূল কংগ্রেসের অফিসিয়ালি বলা হতো দেবের সাথে কেন মিঠুন সম্পর্ক রাখছে। শুধু পুলিশ, বুদ্ধিজীবীরা কি করেছেন? তারা কেউ 21শে জুলাইয়ের মঞ্চে গিয়ে চুপ করে বসে আছেন। এখন ছবিটা ভাবুন, এখন সেই বুদ্ধিজীবীরা কোথায় গেলেন? চাঁদের হাট তো এখন ভাঙা হাট। কিন্তু আপনারা কি বলছেন? প্রত্যেকে জানেন ফেসবুক, ইউটিউব, এক্স, ইনস্টা, থ্রেড সমস্ত জায়গায় কিছু মন্তব্য আমরা দিই, তার প্রেক্ষিতে কতজন মানুষ কি বলছেন। তৃণমূলের সংসদীয় দলে বড় ভাঙন, কিন্তু সময়ের অপেক্ষা। সময়ের অপেক্ষা মনে করছেন 91%, সময়ের অপেক্ষা নয়, থাকবে এই দল মনে করছেন 8%, বলতে চাননি 1%। ছত্রভঙ্গ বিরোধীরা ইন্ডি জোট বেরিয়ে গেছে আপ, ডিএমকের মতো দল, সেই জোটকে আটকে ধরে জাতীয় স্তরে ভেসে থাকার মমতা বন্দ্যোপাধ্যায়ের শেষ চেষ্টাও কি ব্যর্থ হবে? ব্যর্থ হবে মনে করছেন 72% মানুষ, হবে না মনে করছেন 26%, বলতে চাননি 2%। কলকাতার মেয়র পদ ছাড়লেন ফিরহাদ হাকিম। ভোটের আগেই ছোট লালবাড়ি পুরোপুরি তৃণমূলের নিয়ন্ত্রণের বাইরে। 88% মানুষ মনে করছেন পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে, 10% মানুষ তা মনে করছেন না, 2% মানুষ বলতে চাইছেন না। কলকাতা থেকে জেলা একের পর এক পুর প্রতিনিধি, জেলা পরিষদ সদস্যদের পদত্যাগ এবং মেখলিগঞ্জ পুরসভার দখল নিল কংগ্রেস। রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখাই কি বড় চ্যালেঞ্জ তৃণমূলের সামনে? একথা মনে করছেন 76% মানুষ, মানতে চাননি 21%, বলতে চাননি 3%। মন্তব্যে আসবো চঞ্চল বন্দ্যোপাধ্যায়। যে দলটা এতদিন দাপিয়ে রাজত্ব করলো, তাকে মনে হচ্ছে কদিন পর মাইক্রোস্কোপে খুঁজতে হবে। পরের মন্তব্য, ভূপতি নস্কর লিখছেন যে বিধানসভা হাতছাড়া হয়েছে, এবার লোকসভাও সেই দিকে যাচ্ছে, বাকিটা সময় বলবে। মিহির কানুনগো বলছেন যে ক্ষমতার দম্ভে আদর্শহীন হলে দলের এই পরিণতি হওয়াটাই স্বাভাবিক। সুব্রত পাল লিখছেন কাউন্সিলররা মাথায় ডিম পড়ার ভয়ে দল ছাড়ছেন। অতীশ চন্দ্র বাবা লিখছেন তৃণমূলে যা হচ্ছে সেটা আসলে ধস নয়, ঘুণ পোকার আক্রমণ। ঠিক এই জায়গা থেকে আমার পরের প্রতিবেদন, আরজি করের কথা একজন বললেন, কিন্তু আমি বলছি আরজি করে যে শব্দবন্ধ বাঙালি চিনল থ্রেট কালচার, সেই থ্রেট কালচার টালিগঞ্জে স্বরূপ বিশ্বাসের হাত ধরে একের পর এক অভিযোগ এখন সামনে আসছে, একের পর এক। দেখুন, বহু ছবি আমার নামিয়ে দেওয়া হয়েছে, আমার অরণ্যের প্রাচীন প্রভাত ছবিটা নামিয়ে দেওয়া হয়েছে। ওনারা সবাই মানে মমতা ব্যানার্জি দ্বারা অনুপ্রাণিত সবকিছু করতেন, সব জায়গায় ওনারা লেখেন, আমার ধারণা সেখানে ওনারও কিছু অনুপ্রেরণা থাকতে পারে। অস্মিনকালে ছবি তৈরির সঙ্গে যুক্ত ছিলেন না, না অভিনয় করেছেন, না জানেন ছবি তৈরির কাজ, অথচ দিনের পর দিন টালিগঞ্জে দাপিয়ে বেরিয়েছেন প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস। ফেডারেশন চালানোর নামে কার্যত হাতে মাথা কেটেছেন বলে অভিযোগ। এবার তোলাবাজি, শ্লীলতাহানির মতো অভিযোগে সেই স্বরূপ বিশ্বাস গ্রেফতার হতেই ফেটে বেরোতে শুরু করেছে ইন্ডাস্ট্রির অন্দরে জমে থাকা দীর্ঘদিনের ক্ষোভ। সামনে এসেছে স্বরূপ বিশ্বাসের স্বরূপ। আমরা পরে শুনি অনেক সময় সেই ঘটনাগুলোর যে সত্য সেটা আমরা এখন জেনে গেছি, এবং এটার এই যা যা যেখানে যে ধরনের কি বলবো অন্যায্য কাজ হয়েছে সেগুলোর বন্ধ হওয়া এবং তার বিহিত হওয়া, এটা তো মানে জরুরি, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং যদি কেউ কোনো দোষ করে থাকেন, অনৈতিক কাজ করে থাকেন, তার শাস্তি হওয়া, এটা তো অবশ্যই জরুরি।
স্বরূপ ছিলেন ফেডারেশন অফ সিনিয়র টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার সভাপতি। অভিযোগ, তিনি ছড়ি ঘোরাতেন গোটা বাংলার চলচ্চিত্র জগতের ওপর। কারা কাজের সুযোগ পাবেন, কারা পাবেন না, কাদের ব্যান করা হবে, হলে কোন সিনেমা চলবে, সবটাই ঠিক হতো স্বরূপ বিশ্বাসের অঙ্গুলি হেলনে। স্বস্তি তো বটেই, মানে স্বস্তি তো বটেই, কারণ এখানে তো আগেও বলেছি, অনেকেই বলেছি যে মানে একটা ভয়ের পরিবেশ ছিল, একটা থ্রেডের কালচার ছিল। তবে ওনারা সবাই মানে মমতা ব্যানার্জি দ্বারা অনুপ্রাণিত সবকিছু করতেন, সব জায়গাতেই ওনারা লেখেন। আমার ধারণা সেখানে ওনারও কিছু অনুপ্রেরণা থাকতে পারে। আমি একা পুরোটা স্বরূপ বিশ্বাসের নাকি ওনার মমতা ব্যানার্জি অনুপ্রেরণা ছাড়া ওনারা কিছুই করতেন না, সব জায়গায় আমি দেখেছি। মারাত্মক অভিযোগ তুলেছেন অভিনেতা জিতু কামাল। আর্টিস্টের সঙ্গে প্রডিউসারদের গন্ডগোল পাকিয়ে ফেডারেশনের সভাপতি এবং ইমফার সভাপতি তারা প্রডিউসারের কাছে টাকা চাইতেন, মিটিয়ে দেবো আর্টিস্টের সঙ্গে গন্ডগোল। একটা ফোরামের মিটিংয়ে কেউ বলছে এবং সেই বলার মধ্যে যদি একটুখানি আভাস পাওয়া যায় যেটা স্বরূপ বিশ্বাসের আগেনস্টে চলে যেতে পারে বা তৃণমূলের আগেনস্টে চলে যেতে পারে, ওই কথাটা মাইক্রোফোনটা কেড়ে নিত। একটা ভয়ানক তথ্য দিই, সেটা হচ্ছে স্বরূপ বিশ্বাস নাম্বার দিয়েছিলেন অনুব্রত মণ্ডলকে। অনুব্রত মণ্ডল ফোন করে এক মহিলার সঙ্গে আমাকে কথা বলানোর জন্য, বারবার কথা বলার জন্য চাপ প্রয়োগ করলেন। দীর্ঘদিন ধরেই যেটা আমার মনে হয় যে শিল্পীদের রাজনৈতিক রং লাগানোর যে একটা, মানে শিল্পীরা যে সবসময় কাজ পাওয়ার জন্য পার্টিকুলার কোনো পার্টিকে সাপোর্ট করতে হবে বা কোনো ব্যক্তির ঘনিষ্ঠ হতে হবে, এটা আমার ভুল মনে হয়। কারণ আমার মনে হয় এটার মাপকাঠি হওয়া উচিত তিনি মানে কতটা শৈল্পিকভাবে কাজটা তুলে ধরতে পারছেন। যার গান গাওয়ার কথা তিনি গান গাইছেন, কতটা ভালো গান গাইছেন, বা যিনি অভিনয় করার কথা তিনি কত ভালো চরিত্র তৈরি করতে পারছেন। বারবার অভিযোগ উঠেছে স্বরূপ বিশ্বাসের রোষে পড়লেই কার্যত ক্যারিয়ার খতম। স্বরূপ বিশ্বাস অ্যারেস্ট হয়েছে আজকে, কিন্তু আমি এই কষ্টটা পেয়েছি দীর্ঘ 12 বছর। আমি কলকাতাতে কাজ করতাম, তারপরে বম্বেতেও কাজ করেছি। তো কলকাতাতে 2008-09-তে এসেও আমি কাজ করেছি, আমার বম্বের কার্ড। তখন নতুন সরকার এসছেন, 2011-12 হবে। আমি চেষ্টা করেছিলাম কাজ করার, কিন্তু ওনারা কাজ করতে দিলেন না। আজকে একটা রিলিফ আমার লাগছে, কারণ প্রত্যেকটা মানুষ একটা স্বপ্ন নিয়ে আসে। আমিও একটা স্বপ্ন নিয়ে এসেছিলাম এখানে কাজ করার, শুধু ওনাদের দাদাগিরির জন্যে আজকে আমাকে প্রফেশনটা ছেড়ে দিতে হয়েছে। এবার অন্তত ছন্দে ফিরবে টালিগঞ্জের স্টুডিও পাড়া, মুছে যাবে ব্যান রাজনীতি, আশা করছেন শিল্পী কলাকুশলীরা। কৃষ্ণেন্দু অধিকারী, মনামি রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। দেখুন, আপনাদের আগেই বলেছি, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার নির্দেশিকা জারি করে জানিয়ে দেয় যে ভারতবর্ষে একটি মাত্র সংস্থা বার্ক নিউজ চ্যানেলগুলোর দর্শক সংখ্যার বিচার করে, তারা যুদ্ধের কারণে তা প্রকাশ করতে পারবে না। আজ অবধি সেই নির্দেশিকাই বহাল আছে, কিন্তু দেশের ডিজিটাল দুনিয়ায় যে কটা অন্য মাপকাঠি আছে তার প্রত্যেকটা প্রতিদিন প্রতি মুহূর্তে সাক্ষ্য দিচ্ছে যে এবিপি আনন্দের ওপর আপনাদের ভরসা অটুট। ঘটনাবহুল পশ্চিমবঙ্গে একটানা দর্শক সংখ্যার বিচারের যে রেকর্ড আপনাদের আশীর্বাদে এবিপি আনন্দ তৈরি করেছে, তার কোনো উদাহরণ গোটা ভারতবর্ষে অন্য কোনো চ্যানেলের নিরিখে কখনো হয়নি। বলার কথা একটাই, এই নিখাদ ভালোবাসায়, ভরসায়, আশীর্বাদে আমরা কৃতজ্ঞ। আমাদের সমস্ত দর্শকদের কাছে আমরা সত্যিই ঋণী। আমাদের দায়িত্ব আরও বেড়ে গেল। আপনাদের সবাইকে প্রণাম। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.